মেঘবরণ প্রেম পর্ব 6 থেকে 10। লেখা আশুফিয়া রহমান। সিঁড়ি বেয়ে ধীরে ধীরে ওপরে উঠছিল অনিন্দিতা। ঘাড়ে ঝোলানো ব্যাগের ফিতাটা কাঁধ থেকে নেমে এসেছে খানিকটা, ঘর্মাক্ত মুখে বিদ্যমান সারাদিনের ক্লান্তির ছাপ। বাসার দরজায় পৌঁছে ডোরবেল চাপার আগেই ও দেখল ওদের বাড়িওয়ালা মুজিবর সাহেব ওপর থেকে নামছেন। ভদ্রলোকের বয়স 50 ছুঁই ছুঁই, মুখের চিরচেনা গম্ভীর ভাবটা যেন আজ একটু বেশি গাঢ় মনে হলো। অনিন্দিতা ভদ্রভাবে সালাম দিল, আসসালামু আলাইকুম আঙ্কেল। মুজিবুর সাহেব থেমে গেলেন, সালামের উত্তর দিয়ে একটু ইতস্তত ভঙ্গিতে বললেন, তোমাদের বাসাতেই আসছিলাম, একটু কথা ছিল। অনিন্দিতা অবাক হয়ে তাকালো, জি বলুন না, কিছু হয়েছে কি? ভদ্রলোক একটা দীর্ঘশ্বাস ফেললেন, আসলে ব্যাপারটা একটু অপ্রত্যাশিত। আমার এক আত্মীয় ছোট ভাইয়ের ছেলে ঢাকায় নতুন চাকরি পেয়েছে। ওদের ইমিডিয়েট থাকার জায়গার খুব দরকার। তো এই ফ্ল্যাটটা ওদের দিতে চাইছি। তাই ভাবলাম আগে থেকেই তোমাদের জানিয়ে দিই, যেন তোমরা প্রস্তুতি নিতে পারো। ভদ্রলোক কথাটা যতটা সম্ভব নরমভাবে বললেও অনিন্দিতার মুখের রং বদলে গেল তৎক্ষণাৎ। ও হকচকিয়ে গেল মুহূর্তের জন্য, মানে আমাদের এখন বাসাটা ছেড়ে দিতে হবে? দেখো মা, আমি জানি এটা হঠাৎ করে বলা হচ্ছে, কিন্তু কি করব বলো? ছেলেটা পরিবার নিয়ে আসছে, একটা থাকার জায়গা না পেলে খুব বিপাকে পড়বে। তাই আর উপায় দেখছি না। মুজিবুর সাহেব একটু বিব্রত মুখে বললেন, তবে এ মাসের তো আরও প্রায় 15 দিনের মতো বাকি আছে। আশা করি এর মধ্যেই নতুন বাসা পেয়ে যাবে। একটা অদ্ভুত নীরবতা নেমে এলো মুহূর্তেই। সিঁড়ির ফাঁক দিয়ে দুপুরের রোদ পড়েছে দেয়ালে, তাতে ধুলো নাচছে বাতাসে। অনিন্দিতার বুকের ভেতর যেন একটা ভারী পাথর নেমে এলো। নিঃশব্দে মাথা নাড়ল ও। ঠিক আছে আঙ্কেল, আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা ব্যবস্থা করতে। ভদ্রলোক মাথা নেড়ে প্রস্থান ঘটালেন। মুজিবুর সাহেব নিচে চলে গেলে কিছুক্ষণ অনিন্দিতার সিঁড়িতেই দাঁড়িয়ে রইল। অনেকগুলো বছর ধরে এই ফ্ল্যাটটাই তো ওদের ঘর, আশ্রয়, প্রতিদিনের ছোটখাটো অভ্যাসের সঙ্গে জড়িয়ে থাকা একটা স্মৃতি। বাবার স্মৃতিগুলো লেগে আছে এই বাসার প্রতিটা দেয়ালে। এখন হঠাৎ করে সবকিছু ছেড়ে চলে যাওয়া, ব্যাপারটা ভাবতেই গলাটা শুকিয়ে গেল ওর। এখন কোথায় যাবে ওরা? এত অল্প সময়ে কোথায় নতুন বাসা খুঁজে পাওয়া সম্ভব? ড্যাশ 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 ড্যাশ। হাত উঠিয়ে ডোরবেলটা চেপে নিঃশব্দে দাঁড়িয়ে দরজা খোলার অপেক্ষা করল অনিন্দিতা। দরজার ওপাশ থেকে পায়ের মৃদু শব্দ হলো, তারপর দরজা খুলে গেল। রাবেয়া বেগমের হাতে খুন্তি, মুখমণ্ডল ঘেমে একাকার। অনিন্দিতা মায়ের দিকে তাকিয়ে ভেতরে টুকতে টুকতে বলল, তোমার রান্না এত দেরিতে কেন? মিনু খালা আসেনি আজ? রাবেয়া বেগম শাড়ির আঁচলে গলার ঘাম মুছতে মুছতে বললেন, আর বলিস না, স্কুল থেকে ফিরে আমি 12টা পর্যন্ত বসে আছি মিনুর জন্য, 12:30টায় ফোন করে বলছে আজকে নাকি আসতে পারবে না। কেমন লাগে বল? অনিন্দিতা ডাইনিংয়ের ওপর ব্যাগটা রেখে মায়ের পিছে পিছে রান্নাঘরে গেল। একটা চুলায় ভাতের পাতিল, পাশের চুলায় ডাল ফুটতে ফুটতে উপচে পড়ল খানিকটা। রাবেয়া বেগম তড়িঘড়ি করে চুলার আঁচ কমিয়ে দিলেন। স্কুলে এক দফা চক্কি সামলে এসে এখন আবার তুমি একা একা এসব সামলাচ্ছ? রাবেয়া বেগম মেয়ের দিকে তাকালেন, এছাড়া আর কি করব? অনিন্দিতা দীর্ঘশ্বাস ফেলল, আম্মু বল। আসার সময় মুজিবুর আঙ্কেলের সাথে দেখা হলো। তোমার সাথে কথা বলতেই আসছিলেন। কি বিষয়ে? অনিন্দিতা ইতস্তত করে বলল, সামনের মাসে বাসাটা ছেড়ে দিতে হবে। ওনার কোন আত্মীয় নাকি আসবেন, তার জন্য। রাবেয়া বেগমের হাতের খুন্তিটা থমকে গেল মাঝপথে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলেন, যেন কথাটার মানে ঠিকঠাক বুঝে নিতে চাইছেন। তারপর ধীরে ধীরে খুন্তিটা নামিয়ে রেখে ঘুরে তাকালেন অনিন্দিতার দিকে। সামনের মাসে মানে? এই নভেম্বরে? তারপর একটু থেমে কিছু একটা চিন্তা করে উদ্বিগ্ন কণ্ঠে বললেন, কো তারিখ আজকে? 17 না? অনিন্দিতা মাথা নাড়ল নিঃশব্দে, 17। রাবেয়া বেগম এক নিঃশ্বাসে বললেন, তাহলে হাতে তো মোটে 13 দিন। তার গলায় উৎকণ্ঠা ধরা পড়ল স্পষ্ট। 13 দিনের মধ্যে বাসা খোঁজা, দেখা, কথা বলা, অ্যাডভান্স দেওয়া, সবকিছু কেমন করে হবে বলতো? চুলার পাশের দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালেন রাবেয়া, চোখে একরাশ ক্লান্তি। ভ্রু কুঁচকে নিচু স্বরে যেন নিজের সঙ্গেই কথা বললেন, একটা মানুষও তো চেনা নেই এই এলাকায়। তুই ভার্সিটিতে থাকিস সারাদিন, আমি একা কোথায় যাব বাসা খুঁজতে? অনিন্দিতা এগিয়ে গিয়ে মায়ের কাঁধে হাত রাখল। কোমল স্বরে বলল, এত চিন্তা করো না আম্মু, আমরা বিকেল করে বের হব প্রতিদিন। দেখো, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই বয়সে আবার নতুন বাসা খোঁজা, প্যাকিং, ওঠানামা, ভাবতেই গায়ে কাটা দিচ্ছে। রাবেয়া বেগম দীর্ঘশ্বাস ফেললেন, সেই কবে এসেছি এই বাসায়? তোর বাবা বেঁচে ছিল তখন। এই ফ্ল্যাটের প্রতিটা দেয়াল, প্রতিটা কোণে মানুষটার স্মৃতি। এখন হঠাৎ করে সব ছেড়ে ছুড়ে যেতে হবে।
কথাটা শেষ করতে না করতেই চোখের কোণে জল চিকচিক করে উঠল রাবেয়ার। অনিন্দিতা ধীরে ধীরে মায়ের কাঁধে মাথাটা এলিয়ে দিল। আম্মু, তুমি ভেঙে পড়ছো কেন? আমি, অর্ক আমরা আছি না। রাবেয়া হাত উঁচিয়ে চোখের কোণায় জমে ওঠা বাষ্পটুকু মুছে ম্লান হাসলেন। তোমরা দুজন আছো বলেই তো এতদিন টিকে আছি রে মা। 13। পরদিন দুপুরের তীক্ষ্ণ সূর্যরশ্মি যখন ম্লান হয়ে ঢলে পড়েছে পশ্চিমে, নরম সোনালি রোদ জানালার গরাদ বেয়ে লম্বা ছায়া ফেলছে ঘরের মেঝেতে। অনিন্দিতা রেডি হয়ে তারা দিলমাকে, আম্মু, তাড়াতাড়ি চলো, বিকেল ছোট। দেখতে না দেখতেই অন্ধকার নেমে যায়। রাবেয়া বেগম ওড়নাটা মাথায় জড়িয়ে নিলেন ধীর ভঙ্গিতে। চলো। অর্কর কাছে চাবি আছে তো? হ্যাঁ, নিয়ে যেতে বলেছিলাম তো। অর্কর কোচিং থাকায় অনিন্দিতাদের সাথে যেতে পারছেন নাও, তাই মা মেয়ে দুজন বেরোলেন হাঁটতে হাঁটতে। এলোমেলো গলির ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে চোখে পড়ল 5 তলা একটা বিল্ডিং এর গেটে টুলেট টাঙানো। ভেতরে গিয়ে বাসাটা ঘুরে দেখে পছন্দ হলো রাবেয়া বেগমের। কিন্তু বাড়িওয়ালার সাথে কথা বলে জানা গেল বাসাটা ফাঁকা হতে মাঝে আরো 1 মাস বাকি। হতাশ হয়ে বেরিয়ে এলেন দুজনে। আরো 2টো গলি পার করে আরেকটা বিল্ডিং এর সন্ধান পেল ওরা, যেখানে একটা ফ্ল্যাট খালি আছে। গেটের ভেতরে ঢুকতেই দারোয়ান জানালো বিল্ডিং এ লিফট নেই, 4 তলা উঠতে হবে সিঁড়ি বেয়ে। রাবেয়া বেগমের হাঁটুতে ব্যথা। সিঁড়ি ওঠার কথা শুনে বাসা না দেখেই বেরিয়ে এলেন। আরেকটা বাসা খুঁজে পাওয়া গেল, সেটা একটু দূরে, আধুনিক বহুতল বিল্ডিং, কিন্তু ভাড়া আবার বাজেটের বাইরে। বাসা দেখে মোটামুটি পছন্দ হলেও ভাড়া শুনে চুপচাপ বেরিয়ে এল ওরা। মানুষের সাধ্যেরও একটা সীমা থাকে, বাপরে বাপ। একটু থেমে রাবেয়া আবার বললেন, মাগরিবের আজান পড়ে গেছে, আজ আর হবে না, বাসায় যাই চল। পরের দিন শুক্রবার সকালের হালকা রোদে শহরের মেজাজ যেন আজ একটু শান্ত, একটু অলস। রাস্তায় সাধারণ দিনের মতো তীব্র যানজট নেই, কোথাও কোথাও দোকানপাটের শাটার তখনও নামানো। ছুটির দিন হওয়ায় অনিন্দিতা, অর্ক, রাবেয়া বেগম সবাই আজ বাসায়। সকালে নাস্তা সেরে 3 জন বেরোলেন বাসার খোঁজে। আধ ঘন্টা রিকশায় ঘুরে ক্লান্ত হয়ে পড়ল 3 জনই। একটার পর একটা গলি ঘুরেও মনমতো কিছু মিলল না। কোথাও ভাড়া বেশি, কোথাও রুম ছোট, কোথাও আবার আলো বাতাসের ঠিক নেই। রাবেয়া বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই ঢাকা শহরে মনমতো একটা বাসা খুঁজে পাওয়া এখন যেন ভাগ্যের ব্যাপার হয়ে গেছে। রিকশাওয়ালা নির্বেই যাচ্ছিল, হঠাৎ অর্ক সামনের দিকে তাকিয়ে বলল, আম্মু ওখানে দেখো, ওই লাল ইটের বাড়িটা, গেটের পাশে টুলেট টানানো। রিকশা থামল। সামনে দাঁড়িয়ে থাকা বাড়িটা অন্যগুলোর মতো সাধারণ নয়। লালচে ইটের গায়ে পুরনো দিনের স্নিগ্ধ একটা ছোঁয়া, ব্যালকনির কার্নিশে কয়েকটা মানি প্ল্যান্ট ঝুলছে, কালো রঙের গেটটার ফাঁকে দেখা যাচ্ছে বাড়ির সামনে ছোট্ট বাগান। গেটের পাশে ঝকঝকে সাদা ফলকে লেখা, শুভ্রনীর। নামটা দেখে অনিন্দিতার ভ্রু কুঁচকে গেল। শুভ্রনীর। বিস্ময়ের সাথে নামটা উচ্চারণ করল ও। অর্ক চোখ ছোট করে তাকিয়ে বলল, লাল ইটের বাড়ির নাম শুভ্রনীর হয় কি করে আপু? আমিও সেটাই বোঝার চেষ্টা করছি। অর্ক আবার বলল, শুভ্র মানে তো সাদা, অথচ বাড়ির রং লাল। ঘাপলা আছে মনে হচ্ছে। অনিন্দিতা অর্কর মাথা চাটি মারল, এর মধ্যে আবার কি ঘাপলা পেলি তুই? অর্ক চোখ কুঁচকে ফেলল, আহ, সমস্যা কি তোমার? ব্যথা পাই তো, নাকি? চুপ থাক। বেশি কথা বললে আম্মুকে বলে দেব তুই কাল রাতে চুপি চুপি ফ্রিজ থেকে কেক খেয়েছিলি। অর্ক চোখ বড় বড় করে তাকালো, এই, আমাকে মেরে তুমি আমাকেই থ্রেট দিচ্ছ? রাবেয়া বেগম তখন গেটের কাছে গিয়ে দারোয়ানের সাথে কথা বলছিলেন। দারোয়ান জানালো, বাড়িওয়ালা ভেতরেই আছেন, চাইলে এখনই ফ্ল্যাটটা দেখা যাবে। চলো। রাবেয়া বেগমের ডাকে বাধা পড়ল ওদের খুনসুটিতে। অর্ক গম্ভীর মুখে আগে আগে ভেতরে ঢুকে গেল। পেছনে পেছনে অনিন্দিতা মায়ের সাথে টুকটাক কথা বলতে বলতে। দোতলায় উঠে নির্দিষ্ট বাসাটার ডোরবেল চাপতেই এক সৌম্যকান্ত ভদ্রলোক দরজা খুললেন। ভদ্রলোকের পরনে সাদা কটন টি শার্ট, চোখে চশমা, হাতে নিউজ পেপার। আসসালামু আলাইকুম। রাবেয়া বেগম সালাম জানাতেই ভদ্রলোক ডান হাতে চশমাটা খুলে ভালো করে তাকালেন, ওয়ালাইকুম আসসালাম। রাবেয়া ভাবি না। অনিন্দিতা আর রাবেয়া বেগম ভ্রু কুঁচকিয়ে একে অপরের দিকে তাকালো। ভদ্রলোক আবার বললেন, আমাকে চিনতে পারেননি ভাবি? আমি আজিজ। আজিজ রায়হান, আরিফের ফ্রেন্ড। পেছনে থেকে ততক্ষণে আজিজ রায়হানের স্ত্রী সোনালী বেগম এসে দাঁড়িয়েছেন। আরে, ওনাদেরকে আগে ভেতরে ঢুকতে বলবে তো। দরজায় দাঁড়িয়েই পরিচয় পর্ব সারবে নাকি? তারপর রাবেয়া বেগমের দিকে তাকিয়ে বললেন, এই লোকের কোনো কাণ্ডজ্ঞান নেই। আপা, ভেতরে আসুন তো আপনারা। ড্যাশ 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 ড্যাশ। ব্যবসার সূত্র ধরে আমাদের আলাপ। বন্ধুত্ব অতটাও গাঢ় না থাকলেও নেহাত কম ছিল না। আপনার সাথেও তো একবার দেখা হয়েছিল ভাবি, মনে নেই? ওই যে গুলশানে সাউথ ডেল্টা ট্রেড এক্সপোর্টটা হলো। অবশ্য বহু বছর আগের কথা, আপনার মেয়ে তো তখন একদমই ছোট।
আজিজ রায়হান অনিন্দিতার দিক থেকে চোখ ফিরিয়ে আবার রাবেয়া বেগমের দিকে তাকালেন। আরিফের সাথে এসেছিলেন আপনি? রাবেয়া বেগম কিছুক্ষণ মনে করার প্রয়াস চালালেও সম্পূর্ণ স্মৃতিটুকু মনে করতে পারলেন না। টুকরো টুকরো কিছু স্মৃতি নিয়েই ভদ্রতার খাতিরে সম্মতি জানালেন, হ্যাঁ ভাই, মনে পড়েছে। সোনালী বেগম ততক্ষণে কাজের মেয়েটাকে সাথে নিয়ে সেন্টার টেবিল ভর্তি করে ফেলেছেন নানা রকম খাবার দাবারে। রাবেয়া বেগম অবাক হয়ে শুধালেন, আরে আপা, করেছেন কি? এত আয়োজন কেন? আমরা তো আপনাদের বাসায় খালি ফ্ল্যাট আছে শুনে দেখতে এলাম। আজিজ রায়হান হাসলেন, এই সামান্যকে এত আয়োজন বলছেন ভাবি? বাচ্চাগুলো এই প্রথমবার ওদের আঙ্কেলের বাড়িতে এলো, এতটুকু তো করতেই হবে। অর্ক চোখ বড় বড় করে অনিন্দিতার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, এই আপু, আমরা বাচ্চা। অনিন্দিতা করা চোখে তাকালো, চুপ কর। অর্ক তৎক্ষণাৎ ঠোঁট সিল করে ফেলল, যেন কেউ টেপ মেরে দিয়েছে। কিন্তু চোখ দুটো এখনো চকচক করছে দুষ্টামিতে। বোনকে এখনো নিজের দিকে চেয়ে থাকতে দেখে ফিসফিস করে আবার বলল, চোখ দুটো বন্ধ করতে হবে। এভাবে তাকিয়ে আছো কেন? এত বেশি কথা বলছিস কেন? হ্যাঁ। অনিন্দিতা নিচু স্বরে ধমকাল, সবাই শুনে ফেললে কি ভাববে? কি ভাববে? অর্ক কৌতূহলী চোখে তাকালো। আরেকটা শব্দ করলে এই ব্যাগটা ছুঁড়ে মারবো মাথায়, অনিন্দিতা থমথমে গলায় বলল। অর্ক নাটকীয় ভঙ্গিতে মাথা নিচু করে বিড়বিড় করল, দুঃখিত আপা, আমার ভুল হয়ে গেছে। অনিন্দিতা এবার টেবিলের নিচ থেকে অর্কর পায়ে একটা ঠোক্কর মারল। অর্ক মুখ বিকৃত করে ফেলল তাতে, আহ! আপু, তুমি একটা সহিংসতাকারী মহিলা। অনিন্দিতা তীব্র চোখে তাকালো, কি বললি তুই? অর্ক আরো কিছু বলার আগেই রাবেয়া বেগম পাশ থেকে তাকিয়ে প্রশ্ন করলেন, কি সমস্যা তোমাদের? অর্ক দ্রুত ভদ্র মুখভঙ্গি করে বলল, কই, কিছু না তো আম্মু, মশা কামড়েছে। সোনালী বেগম হেসে উঠলেন, ভাই বন্ধু জনের মধ্যে বেশ বোঝাপড়া আছে, দেখি। রাবেয়া বেগমও হেসে ফেললেন, এই বোঝাপড়াটাই সারাটা দিন আমার ধৈর্যের পরীক্ষা নেয় আপা। একটা আপন সুলভ উষ্ণ হাসির তরঙ্গ ছড়িয়ে পড়ল ঘরজুড়ে। বাইরে তখন সূর্যি মামা বোধহয় মাথার উপরে চলে এসেছেন। কড়া রোদ জানালার ফাঁক দিয়ে গলে চিলমিল করছে চায়ের কাপের ধোঁয়ায়। ঠিক সেই সময় আজিজ রায়হান বললেন, চলেন তো ভাবি, আগে ফ্ল্যাটটা দেখাই আপনাকে, তারপর আরেক দফা জমজমাট আড্ডা হবে। রাবেয়া বেগম মাথা নাড়লেন, হ্যাঁ, চলেন। আজিজ রায়হানের বাড়িটা ডুপ্লেক্স হলেও নিচতলায় একটা আলাদা ফ্ল্যাট আছে। ফ্ল্যাটটা খালি পড়ে আছে অনেকদিন ধরে। কিছুদিন আগেই আজিজ ভেবেছেন ভাড়া দেবেন ওটা। সেই হিসেবেই বাড়ি খালির বিজ্ঞাপন টানানো হয়েছিল। ডুপ্লেক্স বাড়িতে সাধারণত লিফট না থাকলেও আজিজ রায়হান নিজেদের সুবিধার্থে লিফট লাগিয়েছেন। লিফট দিয়ে নিচতলায় নেমে এলো সবাই। চাবি দিয়ে দরজার লক খুলতেই ঘরের ভিতরে ঢুকলো অনিন্দিতা, অর্ক, রাবেয়া বেগম। পিছে পিছে ঢুকলেন আজিজ রায়হান। ফ্ল্যাটটা দীর্ঘদিন খালি পড়ে থাকলেও অপরিচ্ছন্ন নয়, বোধহয় কিছুদিন আগেই পরিষ্কার করা হয়েছে। দেয়ালে হালকা ক্রিম কালারের পেইন্ট, মেঝেতে চকচকে মার্বেল। জানালার বন্ধ কাচ দিয়ে নীলচে রোদ ঢুকছে না, পুরো ঘরটাকে ভরিয়ে দিচ্ছে মৃদু উষ্ণ নীলচে সোনালি আলোয়। ঘুরে ঘুরে ফ্ল্যাটটা দেখলেন রাবেয়া বেগম। তারপর আজিজ সাহেবকে জানালেন বাসাটা বেশ পছন্দ হয়েছে তাদের। ভাড়ার কথা জিজ্ঞেস করতেই আজিজ সাহেব বেঁকে বসলেন। ভাড়া তো নেবেন না তিনি? বন্ধুর পরিবারের কাছ থেকে কেউ বাড়ি ভাড়া নেয় নাকি? ওদিকে রাবেয়া বেগমও কম যান না। এভাবে বাড়ি ভাড়া না দিয়ে থাকতে উনি কোনোভাবেই রাজি না। সেরকম হলে অন্য কোথাও বাসা দেখবেন, তবুও এভাবে থাকতে পারবেন না। আজিজ রায়হানকে অবশেষে মধ্যস্থতায় আসতে হলো। নির্ধারণ হলো মূল ভাড়ার 50% দেবেন রাবেয়া বেগম। দুপক্ষই খুশি তাতে। আজিজ সাহেব জানালেন অনিন্দিতারা চাইলে কালই উঠতে পারে। তবে গোছগাছের বিষয় আছে বিধায় আগামী 3-4 দিন পর উঠতে চাইল ওরা। আজিজ রায়হান সম্মতি জানালেন। তারপর আবারও দোতলায় যাওয়ার কথা বলতেই রাবেয়া বেগম বললেন, আজকে আর যাব না ভাই। 3-4 দিন পর তো আসছি। এখন গোছগাছের বিষয় আছে, আজকে চলে যাই। আজিজ রায়হান ব্যাপারটা বুঝে রাজি হলেন। বিদায় জানিয়ে বাইরে বেরিয়ে এলো অনিন্দিতারা। 14 শুভ্র আরামের ঘুমের 13টা বাজিয়ে কর্কশ রিংটোনটা গত 1 মিনিট ধরে বেজেই চলেছে। ভয়াবহ রকমের বিরক্ত হয়ে চোখ মুখ কুঁচকে বালিশের পাশ থেকে ফোনটা টেনে বের করল শুভ্র। ফোনটা রিসিভ করেই দিল এক বাজখাই ধমক। সমস্যা কি তোমার? হ্যাঁ। প্রত্যেক শুক্রবার সকালে আমার ঘুমটা না ভাঙলে কি তোমার গোটা সপ্তাহের পেটের ভাত হজম হয় না? ওপাশের ব্যক্তি হকচকিয়ে গেল। কয়েক মুহূর্ত ওপাশ থেকে কোন শব্দ এলো না। তারপর জবাব এলো কড়া গলায়, দুপুর 1টা তোমার কাছে সকাল হলেও বাকিদের কাছে এটা দুপুরই, মিস্টার তাহমিদ রায়হান শুভ্র। শুভ্র নিজে এবার হকচকিয়ে গেল। দুপুর 1টা মানে? দ্রুতগতিতে ফোনটা কান থেকে নামিয়ে চোখের সামনে এনে সময় দেখল ও। ঘড়িতে 1টা বেজে 15 মিনিট। এত বেলা হয়ে গেল কখন? আম্মু কোথায়?
ডাকতে আসেনি কেন আজকে? অন্য দিনগুলোতে তো ডাকতে ডাকতে কানের পোকা বের করে দেয়। ওপাশের ব্যক্তি তখন হালো হালো করছে। শুভ্র দ্রুত ফোনটা কানে ঠেকালো। সরি, আসলে আমি ভেবেছি এখনো বোধহয় সকাল। ঘুমাতে ঘুমাতে বুঝতেই পারিনি কখন যে দুপুর হয়ে গেছে। ওপাশের ব্যক্তি ঠাস করে লাইন কেটে দিল। মুখ ফুলিয়ে বিরক্তির নিঃশ্বাস ফেলল শুভ্র। অসহ্য। সৃষ্টিকর্তা আসলে এই নারীর জাতিকে কি দিয়ে বানিয়েছে কে জানে। কথায় কথায় তাদের অভিমান। কিছু হলেই মুখ ফুলিয়ে বসে থাকে। তারপরে তাদের মান ভাঙানোর জন্য শুভ্র মতো বেচারা পুরুষগুলোকে অযথাই ব্যতিব্যস্ত হতে হয়। শুভ্র দুপাশে মাথা নেড়ে উঠে বসল। এসব নাটক আর ভাল লাগে না। গার্লফ্রেন্ড নামক বস্তুটা ওর সুখের জীবনটা তামা তামা করে দিল রে। কোন কুক্ষণের যে বদমাইশ বেটিটার প্রেমে পড়েছিল। শুভ্র ওর গার্লফ্রেন্ড নামক আপদটার 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে ওয়াশরুমে ঢুকল। ঢুকেই সোজা শাওয়ারটা ছেড়ে দিল। সকাল সকাল ঘুম ভাঙিয়ে বদমাইশ আপদটা মাথাটা গরম করে দিয়েছে, এক্ষুনি ঠান্ডা করা দরকার। উপস সরি, এখন তো আবার সকাল না, সকাল শেষ হয়ে শুরু হয়েছে দুপুর, মাথা গরম হয়ে যাওয়া দুপুর। অনিন্দিতারা নতুন বাসায় উঠেছে গতকালই। সারাদিন ধরে মালপত্র তোলা, ফার্নিচার সেট করা, জায়গামতো জিনিসপত্র ঠেলাঠেলি করে রাখা, সব মিলিয়ে সন্ধ্যার মধ্যেই একেবারে বিধ্বস্ত হয়ে গিয়েছিল সবাই। তাই আর অন্যান্য গোছগাছ হয়ে ওঠেনি। আজ সারাটা দিন তিনজনে মিলে পুরো বাসাটা গুছিয়ে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গেছে। সূর্য ডুবি ডুবি করছে। জানালার ফাঁক দিয়ে দিনের শেষ কিরণ ঢুকছে না ঘরে। দিনভর মায়ের সাথে কাজ করে শরীরটা ভীষণ ক্লান্ত অনিন্দিতার, কিন্তু মনটা অস্থির হয়ে আছে অদ্ভুতভাবে। নতুন বাসার পুরোটা দেখা হলেও ছাদ আর সিঁড়ির দিকটা এখনো দেখা হয়নি ওর। অর্ক তখন নিজের ঘর বাক্স খুলে বই সাজাচ্ছে। অনিন্দিতা দরজায় এসে দাঁড়ালো। এই অর্ক, আমাদের ছাদে ওঠা যায় না রে? ও মাথা না তুলেই উত্তর দিল, যায় বোধ হয়ে, পেছনের দিকে তো সিঁড়ি আছে দেখেছি। চল না একটু দেখি। অর্ক মাথা তুলে তাকিয়ে বলল, এই সন্ধ্যাবেলায়? হ্যাঁ, ভালো লাগছে না। ছাদে যেতে ইচ্ছা করছে। আমি যাব না। তুমি যাও। বইগুলো গোছাতে হবে আমার, কাল সকাল থেকে কলেজ আছে। অর্কের উত্তর শুনে অনিন্দিতা ম্লান মুখে ঘুরে দাঁড়ালো। বাইরে থেকে ভেসে আসছে পাখিদের কিচিরমিচির ডাক। ছাদে যাওয়ার জন্য মনটা আনচান করছে ভীষণ। রাবেয়া বেগমকে বলে অনিন্দিতার সিঁড়ির দিকে পা বাড়ালো। করিডোরের ভেতরটা কমলা আলোয় ঝলমল করছে। দেয়ালে টাঙানো কয়েকটা আর্ট ফ্রেম আর টব ভর্তি গাছের সারি পুরো জায়গাটাকে বেশ শান্ত, গোছানো একটা আবহ দিচ্ছে। সিঁড়ি বেয়ে উঠে সোজা ছাদের খোলা দরজাটার সামনে থামল অনিন্দিতা। সাথে সাথেই এক মুঠো দমকা হাওয়া কোথা থেকে যেন হুড়মুড় করে এসে ছুঁয়ে দিল ওকে। খোলা চুলগুলো উড়ে এসে গাল ছুঁয়ে গেল, গলায় চোলানো ওড়নাটা ফুলে উঠল নিজের মতো করে। অনিন্দিতা বুক ভরে শ্বাস টেনে ভেতরে পা বাড়ালো। আকাশে তখন গোধূলির রং, সূর্যের শেষ আলো মিশে আছে ধোয়াটে নীলের সঙ্গে। ছাদের প্রান্তে সারি সারি টব, ছোট ছোট ফুল ফুটেছে তাতে। ও ধীরে ধীরে এগিয়ে গেল ছাদের একপাশে, যেখানে রেলিং পেরিয়ে নিচে দৃশ্যমান হয়েছে পিছালা রাস্তা। রিকশার টুংঠাং শব্দের সাথে আকাশ জুড়ে পাখিদের নিরে ফেরার দৃশ্য দেখতে দেখতে অনিন্দিতার চোখে পড়ল পাশের বাসার ছাদে একটা বিড়াল লাফ দিয়ে নেমে গেল পাশের ছাদে। এই শান্ত, উষ্ণ, গোধূলির মৃদু মায় যেন শহরটাও আজ হঠাৎ একটু বেশি আপন মনে হলো অনিন্দিতার কাছে। সন্ধেবেলা এভাবে খোলা চুলে ছাদে দাঁড়িয়ে থেকে ভূত মহাশয়কে নিজের ঘাড়ে চাপাতে চাইছেন নাকি? অনিন্দিতা ভয়াবহ চমকে উঠল। এতটাই চমকে উঠল যে মুহূর্তের ভেতরেই আচমকা ভারসাম্য হারিয়ে রেলিংয়ের ওপারে হেলে পড়ল শরীরটা। বুকের ভেতরে থাকা হৃৎপিণ্ডটা এক মুহূর্তের জন্য থেমে গিয়ে সেকেন্ডের ব্যবধানে আবার ধক করে উঠল অজানা আশঙ্কায়। ঠিক সেই মুহূর্তেই বাহুতে হ্যাচকা টান পড়ল মেয়েটার, পর মুহূর্তেই পলকার শরীরটা বন্দী হলো এক শক্তপোক্ত উষ্ণ বাহুডোরে। ভর হারানো শরীরটা তখনও যেন ভারসাম্য ফিরে পায়নি। মস্তিষ্ক বুঝে উঠতে পারেনি কি ঘটেছে। থরথরিয়ে কাঁপছে মেয়েটার শরীর। সে নিজের প্রশস্ত বুকটায় মেয়েটাকে আরেকটু চেপে ধরে মাথায় হাত রাখল। শান্ত হও, মেয়ে। তুমি ঠিক আছো? অনিন্দিতার অবাধ্য হৃদস্পন্দন অনুভব করতে পারছে মানুষটা। মেয়েটা এত ভয় পেয়ে যাবে বুঝতে পারেনি সে। অনিন্দিতা ধীর গতিতে নিজেকে ছাড়িয়ে নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে মানুষটার মুখ পানে চাইল। তাতেই যেন এবার আরেক দফা চমকে উঠল দুজনেই। এবারও চমকে উঠে দুগদম পিছিয়ে গেল অনিন্দিতা। আপনি? মানুষটার অবিলম্বে আবারও ওর বাহু ধরে ফেলল। আরে আরে, পেছাচ্ছেন কেন? আবারও পরে যাবেন তো? নিজেকে সামলে হাতটা ছাড়িয়ে নিল অনিন্দিতা। তারপর এদিক ওদিক তাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টি ফেরালো সামনে দাঁড়ানো পুরুষটার ওপরে। আপনি এখানে কি করছেন? মানুষটাও অনিন্দিতার মতো করে এদিক ওদিক তাকালো। তারপর দৃষ্টি মেলালো মেয়েটার প্রশ্নবোধক তীক্ষ্ণ দৃষ্টিতে। কেন? অন্য কাউকে আশা করেছিলেন কি? কি আশ্চর্য শুভ্র, এত হেয়ালি করে কথা বলছেন কেন?
বলতে বলতে অনিন্দিতার যেন আচমকা খেয়াল হলো কিছু একটা। 2-2-4 মেলাতে যেও দ্বিধা দ্বন্দ্বে ভূগোল মেয়েটা। এটা কিভাবে সম্ভব? শুভ্রনীলের শুভ্রই কি তবে? হঠাৎ করেই যেন সমস্তটা পরিষ্কার হয়ে গেল ওর সামনে। ওর চোখ ধীরে ধীরে ফেরত এল শুভ্র মুখে। মৃদু কাপা গলায় বলল, শুভ্রনীল এর শুভ্রটা তাহলে শুধু সাধারণ সাদা রং বোঝায়নি। শুভ্র চোখে তখন সূর্যাস্তের কমলা আভা ঝলমল করছে। ঠোঁটের কোণে অতি ক্ষীণ এক হাসি খেলে গেল মানুষটার। সেদিকে তাকিয়ে আগেরবারের মতো একইভাবে এক মুহূর্তের জন্য হৃদস্পন্দন থেমে গেল মেয়েটার। হয়তো না। অনিন্দিতা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। সূর্য ডুবে গেছে। সারাদিন পুরো শহর ছুঁষে বেড়ানো পাখির দল, সন্ধে হতে না হতেই তাদের ঘরে ফেরার বড্ড তারা। দুজনের মাথার উপর দিয়ে তখন দলবদ্ধ হয়ে উড়ে যাচ্ছে চড়ুই কিংবা শালিকের দল। দূর থেকে বাতাসে ভেসে আসছে আজানের শেষ সুতা। মানুষটার দিকে নিঃশব্দে তাকিয়ে থাকতে থাকতে অনিন্দিতার হঠাৎ করেই মনে পড়ল সেদিন ইরার বলা কথাটা। সাথে সাথেই এতক্ষণের সুখ সুখ অনুভূতিটা বদলে গেল বিতৃষ্ণায়। দৃষ্টি ফিরিয়ে অন্যদিকে তাকালো ও। চুলগুলো বাঁধুন। না হলে এবার কিন্তু সত্যি সত্যি ভূতমশাই আপনার ঘাড়ে চেপে বসবেন। অনিন্দিতা চমকে তাকালো শুভ্র দিকে। ওর ঠোঁটের কোণের মৃদু হাসিটা এখনো বিদ্যমান। সেদিকে এক পলক তাকিয়েই চোখ সরিয়ে নিল মেয়েটা। মৃদুমন্দ বাতাসে ওর চুল উড়ে এসে শুভ্র কাঁধ ছুঁয়ে যাচ্ছিল ক্রমাগত। আপনি ওই ভূতটার খুব পরিচিত বোধ হয়। মৃদু বিরক্তি মিশে গেল অনিন্দিতার গলায়। শুভ্র হাসল, পরিচিত তো বটেই। ভূতটাকে রোজ দেখি তো আমি। এরকম খোলা চুলে কাউকে দেখলে বেচারা খুবই আকৃষ্ট হয়, বুঝলেন। অনিন্দিতা চোখ ছোট ছোট করে একবার তাকালো শুভ্র দিকে, কিছু বলল না। চুপচাপ অবাধ্য চুলগুলোকে পেঁচিয়ে হাত খোপা করে নিল। গোধূলির আলো তখন ধীরে ধীরে স্তিমিত হয়ে যাচ্ছে দূর আকাশে। পাখিদের শেষ সারিটা উড়ে চলেছে পশ্চিম আকাশের দিকে, বাতাসে হালকা ঠান্ডা ঠান্ডা ভাব। দিনের এই সময়টাতে শহরটা সবচেয়ে সুন্দর লাগে। অনিন্দিতা অবাক হয়ে তাকালো শুভ্র দিকে, আপনি প্রতিদিন ছাদে ওঠেন এই দৃশ্য দেখতে? সময় পেলেই। এই সাজবেলাটা আমার বিশেষ পছন্দের। শুভ্র গলাটা অদ্ভুত নরম হয়ে এলো, যেন নিজের ভেতরেই কোথাও হারিয়ে গেছে ও। অনিন্দিতা কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে রইল। সূর্যাস্তের শেষ আলোটা শুভ্র চোখ দুটোতে অদ্ভুত এক শান্ত দীপ্তি মেলেছে। বেশিরভাগ মানুষ তো দিন অথবা রাত ভালোবাসে। অনিন্দিতা আস্তে করে প্রশ্ন করল, আপনি সাজ ভালোবাসেন কেন? শুভ্র এক মুহূর্ত চুপ করে রইল। দূরের আকাশের রং বদলাতে থাকা মেঘের দিকে তাকিয়ে যেন কিছু খুঁজে বেড়াচ্ছে আপনমনে। তারপর মৃদু স্বরে বলল, এই অল্প আলোয় পৃথিবীতে সবচেয়ে সত্যি লাগে অনিন্দিতা। না দিনের মতো ব্যস্ত, না রাতের মতো নির্জন। ব্যস্ততা আর নির্জনতার ঠিক মাঝামাঝি কোথাও। ওর কথা শুনে অনিন্দিতা অবচেতনে চোখ ফেরাল গোধূলি আকাশের দিকে। নরম বাতাসে এলোমেলো খোপাটা আলগা হয়ে গেল। একগুচ্ছা চুল উড়ে এসে ছুঁয়ে গেল মেয়েলি চিবুক, ছুঁয়ে গেল পাশে দাঁড়িয়ে থাকা মানুষটার কাঁধ। অনিন্দিতা হাত তুলে খোপাটা ঠিক করতে গিয়ে এক পলক শুভ্র দিকে তাকিয়ে থেমে গেল। ছেড়ে দিল অবাধ্য চুলগুলোকে। শুভ্র তখনও একদৃষ্টে তাকিয়ে আছে আকাশের দিকে। আর অনিন্দিতা তাকিয়ে রইল আকাশের দিকে, একদৃষ্টে তাকিয়ে থাকা মানুষটার দিকে, নীরব, নিঃশব্দে। জানেন অনিন্দিতা, এই সময়টাতে কেমন করে আলো আর অন্ধকার দুজন দুজনকে আঁকড়ে ধরে তীব্রভাবে। অনিন্দিতা চুপচাপ শুনল ওর কথা। শুভ্র ফিরে তাকালো সেই সময়। এতক্ষণের মুগ্ধ দৃষ্টি ছাপিয়ে হঠাৎই মানুষটার দৃষ্টিতে প্রকাশ পেল আসক্তি। অচেনা, অদ্ভুত এক আসক্তি। তীব্র বিমুগ্ধ সে দৃষ্টিটাকে ঠিক কী নামে আখ্যায়িত করা যায় অনিন্দিতার জানা নেই। মানুষটার চোখের ভেতর জমে থাকা হাজারো অনুচ্চারিত বাক্য কোনো রকম আগামবার্তা ছাড়াই এক মুহূর্তে ধ্বনিত হলো নীরবে। অনিন্দিতা মানুষটার সেই মন্ত্রমুগ্ধের ন্যায় তীব্র দৃষ্টিটা সামলাতে পারল না, তড়িৎগতিতে ফিরিয়ে নিল চোরা দৃষ্টি। সেদিন জ্বরের ঘোরে আপনি আমায় একটা প্রশ্ন করেছিলেন, অনিন্দিতা, শুভ্র, তুমি চলে যাবে না তো? মনে আছে আপনার? মানুষটার প্রগাঢ় কণ্ঠস্বর ফিসফিসিয়ে কর্ণকুহরে বাড়ি খেলেও ভুল করেও ফিরে তাকালো না মেয়েটা। দৃষ্টি লুকিয়ে উদ্যত হলো প্রস্থান ঘটাবার প্রয়াসে। কিন্তু 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 বিশ্বাসঘাতক পা জোড়া নিজ উদ্যোগেই থেমে গেল সামনে দাঁড়ানো আশ্চর্য পুরস্কার, আশ্চর্য আবদারে। সেদিন আমার কাছে প্রশ্নটার উত্তর ছিল না অনিন্দিতা। কিন্তু আজ আছে। উত্তরটা না শুনেই চলে যাবেন? মেয়েটাকে দাঁড়িয়ে পড়তে দেখে ঠোঁট এলি হাসল শুভ্র নামের সুদর্শন পুরুষটা। তারপর আগের মতোই প্রগাঢ় কণ্ঠে ব্যক্ত করল নিজের সদ্য জন্মানো তীব্র থেকেও তীব্রতর অনুভূতিটুকু। অনিন্দিতা, আমি আপনার জীবনে স্থায়ীভাবে থেকে যেতে চাই। আমি থেকে যেতে চাই আপনার কোমল হৃদয়ের খুব গোপন একটা ছোট্ট কুঠুরিতে। স্থায়ীভাবে বাসা বাঁধতে চাই আপনার ওই ভীষণ জেদি মন মস্তিষ্কে। আমি আপনাকে খুব বিশ্রীভাবে ভালোবেসে ফেলেছি, মেঘফুল।
আপনার কোমল হৃদয়ের খুব গোপন একটা ছোট্ট কুঠুরিতে আমাকে এই অল্প একটু জায়গা দেবেন, নন্দিতা। অনিন্দিতার হতবিহ্বল নয়নজোড়া স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে আবছা অন্ধকারের সামনে দাঁড়িয়ে থাকা শুভ্র নামের আশ্চর্য পুরুষটার পানে। এত সহজে এরকম একটা কঠিন আবদার করে ফেলা বোধহয় শুধুমাত্র এই মানুষটার দ্বারাই সম্ভব। অনেক হাতড়িয়েও অনিন্দিতা যখন এই মুহূর্তে দেবার মতো কোনো যুক্তিসঙ্গত কোনো উত্তর খুঁজে পেল না, খানিক দূরে দাঁড়িয়ে থাকা মানুষটা তখন দুর্দম এগিয়ে এসে দাঁড়ালো একদম সম্মুখে। অনিন্দিতা, আপনি রাগ করলেন? অনিন্দিতা নত মুখে মাথা নাড়ল দুপাশে। বোঝালো ও রাগ করেনি। তৎক্ষণাৎ মানুষটার স্বস্তির নিঃশ্বাস ভেসে এলো অনিন্দিতার কানে। দ্বিধান্বিত চোখ তুলে অনিন্দিতার দৃষ্টি মেলালো মানুষটার আবদার মাখা নেত্রযুগলে। উত্তরের আশায় কেমন ব্যাকুল দৃষ্টিতে চেয়ে আছে সে। ইরার কথাগুলো মনে করে অনিন্দিতার দ্বিধা বাড়ল। ওর বুঝে এলো না, প্রেমিকা থাকা সত্ত্বেও এই মানুষটা কেন এরকম একটা কঠিন আবদার করছে ওর কাছে। অনিন্দিতা চোখ নামিয়ে নিল। ওই চোখে বেশিক্ষণ চেয়ে থাকার সাধ্য নেই ওর। হৃৎপিণ্ডটা ধুকপুক করছে অনিয়ন্ত্রিতভাবে। নিজের মন যদি এভাবে মস্তিষ্কের সাথে অনবরত বিশ্বাসঘাতকতা করে, তাহলে কোন দিকে যাবে ও? কিছু বলার আগে ভেতরে ভেতরে কথাগুলোকে গুছিয়ে নিতে চাইল ও। কিন্তু যতটা গুছিয়ে নেয়ার চেষ্টা করছে, ততটাই যেন অলটপালট হয়ে যাচ্ছে সবকিছু। শুভ্র, আপনি জানেন আপনি কি বলছেন? অনিন্দিতার গলার স্বরটা খুবই নিচু, কিন্তু তাতে কাঁপন স্পষ্ট। শুভ্র মৃদু হেসে মাথা কাত করল। জানি অনিন্দিতা। আর এই প্রথমবারের মতো আমার মনে হচ্ছে আমি জেনে বুঝে একটা সঠিক সিদ্ধান্ত নিতে চাইছি। অনিন্দিতা নিঃশব্দে পিছিয়ে গেল এক পা। আপনার একটা সম্পর্ক আছে, শুভ্র। আপনি কি জানেন? আমি সেটা জানি। আপনার একটা সম্পর্ক আছে, শুভ্র। আপনি কি জানেন? আমি সেটা জানি। শুভ্র মুখে থেকে হাসিটা মিলিয়ে গেল ধীরে। বাতাসটা থেমে গিয়ে গুমোট আবহাওয়া তৈরি হলো মুহূর্তেই। আকাশে তখন কেবলই দৃশ্যমান হয়েছে শুকতারা। কিছুক্ষণ নীরব থাকার পর শুভ্র ধীরে ধীরে বলল, হ্যাঁ, আছে। তবে ছিল বললেই ভালো হবে হয়তো। কিছু সম্পর্ক থাকে না, শুধু টিকে থাকার নামেই বেঁচে আছে। আদতে তাতে প্রাণ থাকে না, অনিন্দিতা। আপনি কি কখনো এমন কোনো সম্পর্কের ভেতরে থেকে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করেছেন, যেখানে প্রতিটি নিঃশ্বাসই শ্বাসরুদ্ধ করে? অনিন্দিতা চুপ। বুকের ভেতরে কোথাও যেন একটা কাঁটা বিঁধে গেল তীব্রভাবে। তবু নিজেকে শক্ত করল ও। তার মানে এই নয় যে আপনি অন্য কারোর সাথে নতুন সম্পর্ক শুরু করতে চাইবেন, শুভ্র। ভালোবাসা একটা দায়িত্ব বটে। শুভ্র এবার অনিন্দিতার একদম সম্মুখে এসে দাঁড়ালো। গভীর চোখ দুটোয় যেন অনুরোধের সঙ্গে মিশে আছে তীব্র যন্ত্রণা। দায়িত্ব আমি বুঝি, নন্দিতা। কিন্তু ভালোবাসা যদি কেবল দায়িত্বের খাতায় থেকে যায়, তবে সেটা ভালোবাসা নয়, বন্দিত্ব। অনিন্দিতা কিছু বলতে পারল না। মৃদু বাতাসে সারা শরীরে একটা অদ্ভুত কাঁপুনি ছড়িয়ে পড়েছে ওর। খোলা চুলগুলো অবাধ্যভাবে উড়ে এসে মুখ ঢেকে দিচ্ছে বারবার। শুভ্র দৃষ্টি একদৃষ্টে থেমে আছে সেখানে। দুজনের মাঝে কিছুক্ষণের জন্য নেমে এলো কঠিন নিস্তব্ধতা। তারপর সেই কঠিন নিস্তব্ধতা ভেঙে শুভ্র ফিসফিসে কাতর কণ্ঠস্বর ভেসে এলো আবার, আমায় আপনি ফিরিয়ে দেবেন, মেঘফুল। অনিন্দিতা নিঃশব্দে চোখ তুলল। আকাশে তখন গোধূলির শেষ আলো মিলিয়ে গিয়ে ছড়িয়ে পড়েছে রাতের গাঢ় নীল অন্ধকার। দূর থেকে নাম না জানা কোনো এক পাখির হঠাৎ ডাকের শব্দ থেমে থাকা নিস্তব্ধতাটাকে আরো ভারী করে তুলল আচমকাই। ফিরিয়ে দেব? মৃদু স্বরে জিজ্ঞেস করল অনিন্দিতা। কাকে ফিরিয়ে দেব আমি, শুভ্র? আপনাকে, না আপনার বলা কথাগুলোকে? শুভ্র কিছুক্ষণ তাকিয়ে রইল, চোখ দুটোয় অব্যক্ত ক্লান্তি নিয়ে। দুটোই যদি আমার অংশ হয়, তাহলে কাকে বাঁচাবেন, নন্দিতা? অনিন্দিতা দৃষ্টি সরিয়ে নিল ওর চোখ থেকে। বুকের ভেতর অদ্ভুত আকর্ষণের এক তীব্র টান তৈরি হচ্ছে, কিন্তু এটা হতে দেওয়া যাবে না। সবকিছুর একটা সীমা আছে, শুভ্র। অনিন্দিতার কণ্ঠস্বর প্রায় নিঃশব্দ। সেই সীমা পেরিয়ে গেলে ভালোবাসাও অন্যায় হয়ে যায়। শুভ্র আশ্চর্য হয়ে তাকালো এবার। ভালোবাসা কখনো অন্যায় হতে পারে, নন্দিতা? অনিন্দিতা থেমে গেল। কণ্ঠস্বর আটকে গেল গলায়। তারপর ধীরে ধীরে বলল, যখন সেটা কাউকে আঘাত দেয়, তখন পারে। এক মুহূর্তেই শুভ্র চোখের ভেতর জ্বলজ্বল করতে থাকা আশার আলোটা নিভে গেল ধপ করে। ওর মুখে ছায়া পড়ল তীব্র অন্ধকারের, কোনো প্রতিবাদ এলো না ভেতর থেকে। অনিন্দিতা মানুষটার নত মুখটায় চেয়ে মৃদু কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি কি চাইছেন, শুভ্র? শুভ্র আরো দুর্দম এগিয়ে এসে মাঝের সব দূরত্ব ঘুচিয়ে ফেলল। যতটা কাছে এসে দাঁড়ালে সামনে থাকা মানুষটার হৃৎস্পন্দনের শব্দ শোনা যায় স্পষ্ট, ঠিক ততটা কাছে এসে দাঁড়ালো। অনিন্দিতার হৃৎস্পন্দন আরো দ্রুত হয়ে উঠল। না, এমন চলতে থাকলে অনিন্দিতা শক্ত থাকবে কি করে? আপনাকে, এই গোটা আপনি তাকে চাইছি মেঘফুল। আমার চোখের দিকে ভালো করে তাকিয়ে দেখুন তো, সেখানে আপনার জন্য নিখাদ ভালোবাসা ছাড়া দ্বিতীয় কোন অনুভূতি দেখতে পান কিনা।
অনিন্দিতা ওই গভীর ব্যাকুল চোখ দুটোতে দৃষ্টি মেলানোর সাহস করে উঠতে পারল না। মাথা নিচু করে রইল। আমার দিকে তাকান, নন্দিতা। শুভ্র কণ্ঠটা যেন গরম নিঃশ্বাসের মতো আলতো করে ছুঁয়ে গেল অনিন্দিতার কানের পাশটা। শিরদাঁড়া বেয়ে অজানা অনুভূতি নেমে যেতেই থরথর করে কেঁপে উঠল মেয়েটা। আপনি জানেন না আপনি কি চাইছেন, শুভ্র? অনিন্দিতার কণ্ঠস্বর কাঁপছে। শুধু ঠোঁটে মৃদু হাসি ফুটল, সেই হাসিতে খুশি নয়, তীব্র বেদনা মেশানো। আমি জানি, অনিন্দিতা। আমি জেনে বুঝেই আপনাকে চাইছি। অনিন্দিতা ধীরে ধীরে বলল, শুভ্র, আপনি সত্যিটা বুঝতে পারছেন না। সত্যিটা হলো, আপনি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছেন যেখান থেকে কোনো পথই সোজা নয়। একদিকে প্রতিশ্রুতি, অন্যদিকে অনুভূতি। আমি চাই না আপনি কাউকে ভেঙে চড়ে দিয়ে আমার কাছে আসুন। শুভ্র আহত দৃষ্টি মেলে চাইল পাষাণ মানবীর মুখপানে। যেন দৃষ্টির ভেতর দিয়ে মানবীটিকে বুঝিয়ে দিতে চাইছে, এই কথাগুলো ও শুনতে চায় না, মানতেও চায় না। আপনার কাছে আমার অনুভূতির কোন দাম নেই, অনিন্দিতা। অনিন্দিতা চোখ তুলে তাকাতে পারল না। শুভ্র, অনিন্দিতা ধীরে ধীরে বলল, গলা ভারী হয়ে এসেছে ওর। দামের প্রশ্ন নয় এটা, প্রশ্নটা পরিস্থিতির। শুভ্র মৃদু হেসে মাথা নাড়ল। পরিস্থিতি? ওর গলায় ব্যথা মেশানো তাচ্ছিল্যের সুর। যখন কাউকে হারানোর ভয়টাই জীবনের একটা অংশ হয়ে যায়, তখন পরিস্থিতি নামের এই অজুহাতটা শুধু দূরত্বকে বৈধতা দেয়, অনিন্দিতা। হয়তোবা তাই। শুভ্র নিজের ডান হাতটা বুকের বা পাশে ঠেকালো। আপনি বড্ড পাষাণ মেঘফুল। আমি যদি বলি, আপনার এই কঠিন কঠিন কথাগুলো এই জায়গাটায় তীব্র চিনচিনে ব্যথা তৈরি করছে, আপনি বুঝবেন সেটা। অনিন্দিতা নিচের ঠোঁটটা কামড়ে ধরল দাঁতের সাহায্যে। বুকের ভেতরটা কেমন জানি মোচড় দিয়ে উঠল, চোখের কোণে জমে উঠল অচেনা উষ্ণতা। অনিন্দিতা ফাঁকা ঢোকের সাথে তড়িৎ গিলে ফেলল সেটা। শুভ্র অনিন্দিতার দিকে তাকালো। তাকে এই যেন হুট করে বুঝে ফেলল মেয়েটার মনের অব্যক্ত কথাগুলো। শুভ্র আলতো করে মেয়েটার হাত ধরল। হাতটা উঁচু করে ঠোঁটের কাছে এনে আলতো করে চুমু খেল উল্টো পিঠে। অনিন্দিতা কেঁপে উঠে হাতটা ছাড়িয়ে নিতে চাইল। কি করছেন, শুভ্র? শুভ্র মেয়েটার হাত ছাড়ল না। নিজের আরেক হাত মেয়েরই সরু কোমরে গলিয়ে দিয়ে এক ঝটকায় মেয়েটাকে মিশিয়ে নিল বুকের সাথে। বিস্ময়ে অনিন্দিতার চোখ বৃহৎ আকার ধারণ করল। শুভ্র, এসব কি ধরনের অসভ্যতা? ছাড়ুন আমাকে। শুভ্র ছাড়ল না। তার বদলে হাতের বাঁধন দৃঢ় করল মেয়েরই সরু কোমরে। আপনার মনে আমার জন্য একটুও জায়গা নেই, মেঘফুল। শুভ্র প্লিজ। কেউ চলে, আসলে ব্যাপারটা খুবই বাজে হবে। প্লিজ ছাড়ুন। ছটফটিয়ে উঠল অনিন্দিতা। আমার প্রশ্নের উত্তর দিন আগে। শীতল দৃষ্টিতে তাকালো শুভ্র। শুভ্র প্লিজ। অনিন্দিতা হাজার ছটফট করেও পুরুষালী শক্ত হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়াতে অপারগ। না, আমার উত্তর চাই আগে। আশ্চর্য। আপনার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। বাধ্য? অবশ্যই বাধ্য। অন্তত এই মুহূর্তে তো অবশ্যই। অনিন্দিতার শুভ্র বুকে দুই হাত রেখে ঠেলে সরাতে চাইল ওকে। আমি কিন্তু সবাইকে ডাকব। ছাড়ুন আমাকে। শুভ্র হাসল। বাসায় কেউ নেই, বোকা ফুল। আন্টি বাইরে গেছে আম্মুর সাথে। অনিন্দিতা চোখ বড় বড় করে তাকালো। আপনি? উত্তর দিন, মেঘফুল। অনিন্দিতাকে পাত্তা না দিয়ে শুভ্র ফিসফিস করে জিজ্ঞেস করল, একটুও জায়গা নেই আমার জন্য? অনিন্দিতা হাল ছেড়ে দিল এবার। অস্বীকার করলে এই শক্তপোক্ত হাতের বাঁধন থেকে ছাড়া পাওয়ার আসলেই কোন সম্ভাবনা নেই বলে বোধ হচ্ছে। ও অন্যদিকে তাকিয়ে চোখ বন্ধ করে ফেলল। চারদিক নিস্তব্ধ। ওর কণ্ঠস্বর প্রায় নিঃশ্বাসের মতো ক্ষীণ শোনাল। সামান্য, খুব সামান্য একটু আছে। আচমকাই শুভ্র হাতের বাঁধন ঢিলে হয়ে এলো। অনিন্দিতার সুযোগ বুঝে কেটে পড়তে চাইল সিফাকে। তবে সেগুড়ে বালি। মেয়েটা ফাঁকতালে কেটে পরবার ফন্দি আটতেই শুভ্র হাতের বাঁধন আগের চেয়ে শক্ত হলো দ্বিগুণ। কোথায় পালাচ্ছ, বোকা ফুল? অনিন্দিতা চোখ বন্ধ করে ফেলল তড়িৎ। না, এই লোক দেখে ভারী বজ্জাত। ভাবনা বেশি দূর অগ্রসর হবার আগেই হঠাৎ করে কেঁপে উঠে শুভ্র টি শার্টটা মুঠো করে ধরল অনিন্দিতা। এলোমেলো চুলগুলো কানের পেছনে ঠেলে দিয়ে বা গালে ঠোঁট ছুঁয়েছে বজ্জাত লোকটা। অনিন্দিতার গাল দুটো গরম হয়ে উঠল সহসাই। শুভ্র ঠোঁট জুড়ে তখন মৃদু হাসির রেশ। আরও পালাতে চাইবে। অনিন্দিতা তাকাতে পারল না মানুষটার চোখে। বেয়াদব হৃৎপিণ্ডটা সেই কখন থেকে ঠাকের মতো বাজছে, থামার কোনো নামগন্ধই নেই। প্লিজ ছাড়ুন, শুভ্র। আম্মু খুঁজবে আমাকে। সেই কখন। ছাদে এসেছি। অনিন্দিতার কথাগুলো স্পষ্ট নয়। লজ্জায় গলা দিয়ে যেন শব্দ বের হচ্ছে না মেয়েটার। পুরো কথাটার টুকরো টুকরো অংশ শুনতে পেল শুভ্র। মেয়েটার অবস্থা পুরোপুরি উপলব্ধি করতে না পারলেও খানিকটা যেন বুঝল। শক্তপোক্ত হাতের বাঁধন ঢিলে করে আস্তে আস্তে সামান্য বাড়িয়ে দিল দূরত্বটা, কিন্তু চোখ দুটো এখনো স্থির লজ্জাবতীর ন্যায় নয়ে পড়া মেয়েটার মুখপানে। এতক্ষণ পর দৃঢ় বাঁধন থেকে ছাড়া পেয়ে অনিন্দিতা যেন হাফ ছেড়ে বাঁচল।
বুক ফুলিয়ে বড় করে নিঃশ্বাস টানল মেয়েটা। এতক্ষণ যেন অক্সিজেনের ঘাটতি হয়েছিল ফুসফুসে। দম আটকে আটকে আসছিল একটু পরপর। মেয়েটার কাণ্ড দেখে শুভ্র হাসি চাপল। অনিন্দিতার নত মুখে আস্তে করে শুধালো, আমি চাই। শুভ্র কিছু বলল না। ঠোঁটের কোণে মৃদু হাসি টেনে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটার নত মুখপানে। শুভ্র কিছু বলছে না দেখে অনিন্দিতা মাথা তুলে এক পলক চাইল। ওই গভীর দৃষ্টিতে চোখ পড়তেই তড়িৎগতিতে চোখ ফিরিয়ে হাঁটা দিল সিঁড়ির দিকে। ছাদের দরজা পেরিয়ে সিঁড়িতে পা দেওয়ার ঠিক আগে অনিন্দিতা থামল একবার। পেছনে ফিরবো করেও ফিরল না। লম্বা একটা দম নিয়ে নিঃশ্বাস ফেলল, তারপর ফিরে না তাকিয়েই নিঃশব্দে মিলিয়ে গেল অন্ধকারের ভেতর। শুভ্র অনেকক্ষণ তাকিয়ে রইল খোলা দরজাটার দিকে। হাওয়ায় এখনো ভাসছে অনিন্দিতার চুলের মিষ্টি গন্ধ। সুবাসটুকু বুক ভরে অনেকটা টেনে নিয়ে শুভ্র অন্ধকার আকাশে স্থির করল দৃষ্টি। সঙ্গে সঙ্গেই ওর চোখের সামনে ভেসে উঠল কিছুক্ষণ আগের দৃশ্য। অনিন্দিতার গাল ছোঁয়া সেই ক্ষণিক স্পর্শ, মেয়েটার বিস্মিত চোখ, তারপর লজ্জায় নুয়ে পড়া মুখটা। শুভ্র ঠোঁট জুড়ে আপনা আপনি পরিতৃপ্তির হাসি ফুটল। অনুভূত হল সত্যিকার প্রেমে পড়ার অনুভূতি। অকারণেই চিল্লিয়ে চিল্লিয়ে পুরো এলাকাবাসীকে জানাতে ইচ্ছে করছে অনিন্দিতা নামের একটা মিষ্টি মেঘফুল ওর ব্যক্তিগত শখের নারী। এরকম অনুভূতি তোমার সাথে সম্পর্কে থাকাকালে কখনোই অনুভব হয়নি ওর। অনুভব হবে কি করে? সম্পর্কটাতে তো কখনো প্রাণ ছিল না। হুজুগের বসে ভালোবাসায় স্বীকার করার দায়বদ্ধতা পালনের খেলা চলছিল কেবল। আজ ও নিজেকে মুক্ত অনুভব হচ্ছে। বিশাল আকাশের মুক্ত বিহঙ্গ। শুভ্র হালকা বোধ করল। এতদিন ধরে নিজের ভেতর জমিয়ে রাখা আবেগগুলো, দায়বদ্ধতার চাপ, পুরনো সীমাবদ্ধতা, সমস্ত কিছু যেন বিলীন হয়ে গেল দমকা হওয়ায়। বাকি থাকলো শুধু নিখাত ভালোবাসা, কোনো শর্ত, কোনো বাধা, কোনো দ্বিধা ছাড়াই তা বিস্তর ডালপালা ছড়াবে বুকের ভেতর। দরজার বাইরে সিঁড়িতে পা রেখে চুকে জুতোর ফিতে বাঁধছিল অনিন্দিতা। ঠিক তখনই উপর থেকে কারো পদধ্বনি শোনা গেল, দৃপ্ত পদধ্বনি। অনিন্দিতার হাত অবচেতনে থেমে গেল এক মুহূর্তের জন্য, দৃষ্টি হলো সহসা স্থির। চোখ তুলে তাকাতেই সিঁড়ির ধাপে দৃশ্যমান একটা লম্বা ছায়া। এক মুহূর্তের জন্য থমকে গেল অনিন্দিতা। ধূসর শার্ট পরিহিত মানুষটার বাঁ হাতে কালো ব্লেজার, গতকালের এলোমেলো চুলগুলো আজ পরিপাটি ভীষণ। ডান হাতে ফাইল, কাঁধে ঝুলছে ল্যাপটপ ব্যাগ। সকাল সকাল কোথায় যাওয়া হচ্ছে, ম্যাডাম? অনিন্দিতা দ্রুতগতিতে দৃষ্টি সরিয়ে নিল। তারপর আশেপাশে তাকালো একবার। কি হলো? নামতে নামতে শুভ্র দাঁড়িয়ে পড়ল অনিন্দিতার থেকে দুটো সিঁড়ি উপরে। আগে পিছে তাকিয়ে অনিন্দিতা অবুঝের মতো প্রশ্ন করল, আমায় বলছেন? অনিন্দিতাকে নকল করে শুভ্র আশেপাশে তাকালো একবার। আপাতত আপনি ছাড়া তো আর কাউকে চোখে পড়ছে না। আমি তো ইউনিভার্সিটিতে যাচ্ছি, ক্লাস আছে। চলুন, আমি ড্রপ করে দিচ্ছি। অনিন্দিতা চমকে তাকালো, কাকে? আমাকে। শুভ্র বিরক্ত চোখে তাকালো, আপনার সাথেই তো বোধহয় কথা বলছি, তাই না? না, মানে আসলে কেউ দেখলে কি ভাববে? তার চেয়ে দরকার কি, আমি চলে যেতে পারবো। কেউ দেখলে কি ভাববে? বলতে বলতে শুভ্র একটা সিঁড়ি নিচে নামল। অনিন্দিতা চোখ বড় বড় করে আশেপাশে তাকালো। লুক অ্যাট মি। হু। শুভ্র শেষ সিঁড়িটাও অতিক্রম করে ফেলল। দুজনের মাঝে দূরত্ব এখন সামান্যই। অনিন্দিতা ঘাবড়ে গিয়ে হড়বড় করে বলল, আমার দেরি হচ্ছে, আমি গেলাম। শুভ তড়িৎগতিতে মেয়েটার হাত ধরে ফেলল। হঠাৎ করে অচেনা উষ্ণতা ছুঁয়ে গেল অনিন্দিতার কবজি। চমকে উঠল মেয়েটা। আমি এখনো কথা শেষ করিনি, মেঘফুল। শুভ্র কণ্ঠ নিচু, তবে দৃঢ়তা বিদ্যমান সেথায়। অনিন্দিতা মাথা নিচু করে হাত ছাড়ানোর চেষ্টা করল। শুভ্র, কেউ দেখে ফেললে? দেখুক, শুভ্র শান্ত গলায় বলল, আজ নয় কাল দেখবেই। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। অ্যান্ড ইউ অলসো ডোন্ট। অনিন্দিতা হতভম্ব হয়ে তাকালো ওর দিকে। আপনি পাগল নাকি? কি বলছেন এসব? শুভ্র হঠাৎ করে ফু দিল অনিন্দিতার মুখে। হঠাৎ এমন করাই মেয়েটা ভয়ে পেয়ে চোখ খিচে বন্ধ করে ফেলল। চোখ খুলে তাকাতেই অনিন্দিতা দেখতে পেল শুভ্র ঠোঁটের কোণে দুষ্টু হাসির আভা। শুভ্র মুখটা এতটাই কাছে যে ওর নিঃশ্বাসের উষ্ণতা অনিন্দিতার গাল ছুঁয়ে যাচ্ছে। ভয় পেলেন, মেঘফুল? ফিসফিস করে জিজ্ঞেস করল শুভ্র। অনিন্দিতা চোখ ফিরিয়ে নিল দ্রুত, গলাটা শুকিয়ে কাঠ। আমার সত্যিই দেরি হয়ে যাচ্ছে, শুভ্র। শুভ্র একটু হেসে সরে গেল। স্বস্তির নিঃশ্বাস ফেলল অনিন্দিতা। তারপর কোনো দিক না তাকিয়ে দ্রুত পা চালালো। বুকের ভেতরটা ধুকধুক করছে এখনো। পেছনে ফিরে তাকানোর সাহস হলো না ওর। গেটের বাইরে এসে কিছুক্ষণ দাঁড়াতেই একটা ফাঁকা রিকশা পাওয়া গেল। ও উঠে বসল তাতে। আমি আসবো। অনিন্দিতা ভ্রু কুঁচকে তাকালো শুভ্র দিকে। কোথায়? শুভ্র চোখে ইশারা করে বলল, আপনার পাশে। অনিন্দিতা করা চোখে তাকালো, নিজের কাজে যান। শুভ্র ঠোঁট উল্টালো বাচ্চাদের মতো, পাশান মেঘফুল। অনিন্দিতা ঠোঁট টিপে হাসল। রিকশাওয়ালা টান দিল প্যাডেলে।
রিকশা ধীরে ধীরে বেরিয়ে গেল গেট ছেড়ে। পেছনে দাঁড়িয়ে শুভ্র দু হাত পকেট ঢুকিয়ে চেয়ে রইল রিকশাটার চলে যাওয়ার পানে। সেদিকে তাকিয়ে অনিচ্ছাকৃতই একটা দীর্ঘশ্বাস পড়ল ওর। আমি কি ভুল করছি? তমা অনিন্দিতা দুজনের সাথেই। শুভ্র চোখ বন্ধ করল। মনে পড়ল তমার মুখটা, সেই অসংখ্য ঝগড়া, অভিযোগ, অকারণ সন্দেহের দিনগুলো। ওর কথার ঝাঁজে প্রতিবার ক্লান্ত হয়ে পড়ত শুভ্র, কিন্তু তবুও থেকে গিয়েছিল এই আশায়, হয়তো একদিন ঠিক হয়ে যাবে সবকিছু। কিন্তু হয়নি। কিছুই ঠিক হয়নি। ভালোবাসা হারিয়ে গিয়েছিল অনেক আগেই, বাকি ছিল শুধু দায়বদ্ধতা, মিথ্যে মোহের বসে ভালোবাসার স্বীকার করার দায়বদ্ধতা। ভুলটা হয়তো এতদিন করে এসেছি, নন্দিতা, নিজের শান্তিটাকে নষ্ট করে। পকেট হাত রেখে ও একদৃষ্টে তাকিয়ে রইল পথের মিলিয়ে যাওয়া ধুলার রেখার দিকে। ভালোবাসা যদি কেবল দায়িত্বের খাতায় থেকে যায়, তবে সেটা ভালোবাসা নয়, বন্দিত্ব। হঠাৎ পকেট অনবরত ভাইব্রেশনের চমক ভাঙল ওর। ফোনটা বের করে রিসিভ করতে করতে গ্যারেজের দিকে এগোলো ও। বলো। বলো মানে? কোথায় তুমি? তোমার জন্য মিটিং আজকে আছে এখানে। ওদিকে বসে বসে কি এমন রাজকার্য করছো যে এখনো অফিসে এসে পৌঁছাতে পারলে না? বিরক্তি মাখানো কণ্ঠটা শুনে আরেকটা দীর্ঘশ্বাস পড়ল শুভ্র, গাড়ির দরজা খুলতে খুলতে বলল, পৌঁছাচ্ছি, 10 মিনিট। এখনো 10 মিনিট? কি আশ্চর্য! তুমি আসলে কোথায় বলো তো? আসছি তো, আব্বু। ফোন রাখো। তোমার বয়সে আমি যদি এত ঢিলেমি দেখাতাম, তাহলে আর বিজনেস আজকে এই জায়গায় আসতো না। তোমাদের এই জেনারেশনটা আসলে কোন বিষয়ে সিরিয়াস হতে জানে না, বুঝলে? আব্বু, বললাম তো আসছি। ড্রাইভ করছি, ফোন রাখো। আজিজ রায়হান কিছু না বলে ফোন কেটে দিলেন। ছেলের উপর বড্ড বিরক্ত তিনি। আজকালকার ছেলেমেয়েদের দিয়ে কোন কাজই ঠিকভাবে হয় না। এরা সারাদিন কি যে করে, এরাই ভালো জানে। রায়হান ক্রিয়েশনসের সাথে আমান বুটিক হাউসের নতুন প্রজেক্ট বিষয়ক মিটিংটা শেষ হতে হতে দুপুর 1টা বাজল। মিটিং রুম থেকে বেরিয়ে নিজের কেবিনে এসে বসতে না বসতেই শুভ্র ফোনটা বেজে উঠল। ফোনটা পকেট থেকে বের করে টেবিলের উপর রাখতেই চোখ পড়ল স্ক্রিনে। নামটা জলজল করছে, তমা কলিং। শুভ্র গভীর নিঃশ্বাস নিল। কলটা ধরবে কি ধরবে না মনে হলেও পর মুহূর্তেই মনে হলো, ধরা উচিত। তোমার সাথে ব্যাপারটা পরিষ্কার করা দরকার। তুমি আজকাল এতই ব্যস্ত যে একটা ফোন করারও সময় পাও না, শুভ্র। তোমার কণ্ঠে সেই চেনাছাছ। ফোন করব কেন? নির্লিপ্ততা কণ্ঠ শুভ্র। তমা আশ্চর্য হয়ে গেল। মানে? মানে, যার সাথে কোন সম্পর্কই নেই, তাকে শুধু শুধু প্রতিদিন ফোন করতে যাব কেন? তোমার সাথে আমার কোন সম্পর্ক নেই, শুভ্র। ছিল হয়তো কোন এক সময়। তুমি নিজে হাতে সেটাকে ধ্বংস করেছ। নতুন কাউকে পেয়ে গেছো, তাই না? এতদিনে আমার সন্দেহ সত্যি হলো, দেখলে। তোমার এই টক্সিসিটি আমাদের সম্পর্কটাকে তিলে তিলে শেষ করে ফেলেছে, তমা। এই সন্দেহ, এই পসেসিভনেস, নিজের মতো করে আমাকে আটকে রাখার চেষ্টা, এই সব কিছু। এত কিছু সত্ত্বেও এতদিন যেটা ছিল, সেটা আর যাই হোক, ভালোবাসা নয়। কোন এক সময় তোমাকে দেখে আমি প্রেমে পড়েছিলাম হয়তো, সেটা ছিল কেবলই ইনফ্যাচুয়েশন। তোমার টক্সিসিটির কারণে ভালোবাসাটা হয়ে ওঠার সময়ই পেল না, তমা। তমা নিশ্চুপ। শুভ্র আবারও বলল, তুমি আমাকে ভালোবাসো কিনা আমি জানি না, কখনো জানতেও চাইব না। তবে আমি হয়তো তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসতে পারিনি কোনোদিন। ভালোবাসার যে নিখাদ অনুভূতিটা, তোমার সাথে সম্পর্কে থাকাকালে আমি কোনোদিনই সেটা অনুভব করতে পারিনি। একপাক্ষিক আর যাই হোক, ভালোবাসাটা হয় না, তমা। আমার মনে হয়, তোমার, আমার দুজনেরই মানসিক শান্তিতে থাকার অধিকার আছে। আমি সেই মানসিক শান্তিটাই চাইছি। আশা করছি তুমিও ভালো থাকবে এতে। অন্য প্রান্তে নিস্তব্ধতা। তারপর হঠাৎ তমা বলল, তুমি তাহলে আমাকে ছেড়ে যাচ্ছ? শুভ্র চোখ বন্ধ করে ক্লান্তিতে মাথাটা এলিয়ে দিল চেয়ারে। আমি স্রেফ এই দমবন্ধ করার সম্পর্কটা থেকে নিজেকে মুক্ত করতে চাই, তমা। ক্লান্ত হয়ে গেছি আমি। নতুন কাউকে পেয়েছ, তাই না? শুভ্র চুপ রইল। এই প্রশ্ন নতুন নয়। প্রতিবারের মতোই ঠান্ডা সুরে বলল, প্লিজ তমা, জাস্ট স্টপ ইট। তমা থামল না, জাজালো কণ্ঠে বলে গেল একনাগারে, ওই মেয়ে কি আমার থেকেও সুন্দর? রূপের আগুন দেখিয়ে পাগল করেছে তোমাকে। তুমি তো কখনোই আমার সাথে এই টোনে কথা বলতে না, শুভ্র। আজ ওই মেয়ের জন্য তুমি আমার সাথে এভাবে কথা বলছো। আমাদের এতদিনের সম্পর্কটাই ভেঙে দিতে চাইছো। ওই 2 দিনের মেয়ে, তমা। বাজখাই ধমকে মাঝপথে থেমে গেল তমা। ডোন্ট ইউ ডেয়ার টু ইন্টারফেয়ার ইন মাই পার্সোনাল লাইফ। আমি কার সাথে প্রেম করব, কাকে বিয়ে করব, সেটা নিশ্চয়ই তোমার থেকে অনুমতি নিয়ে করব না। দ্যাট ইজ নান অফ ইউর বিজনেস। অ্যান্ড লিসেন, কান খুলে শুনে নাও, তোমার সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই। সো ফার্দার ডোন্ট কল মি, ওকে?
ঠাস করে লাইনটা কেটে দিল শুভ্র। ফোনটা ছুঁড়ে মারল টেবিলের উপর। দুই হাত মুখে বুলিয়ে চুল টেনে ধরল শক্ত করে। দ্যাট ফাকিং শিট। পুরো লাইফটাকে হেল করে এখন গলাবাজি করছে। কত বড় সাহস, অনিন্দিতাকে বলছে 2 দিনের মেয়ে। আচমকাই কাচের টেবিলে বাড়ি মারল শুভ্র। কাজটা মোটা হওয়ায় টেবিলের কিছুই হলো না, তবে টেবিলের ওপর থাকা ফাইল, কলম, ল্যাপটপ, ফ্লাওয়ার ভাস সব কেঁপে উঠল ভয়াবহভাবে। ফ্লাওয়ার ভাসটা উল্টে গেল মেঝেতে। শুভ্র অ্যাসিস্ট্যান্ট সৌরভ সেই সময় কেবিনে ঢুকছিল। আচমকা কাঁচ ভাঙার শব্দে প্রায় লাফিয়ে উঠল। তারপর হতবিহ্বল দৃষ্টিতে তাকালো শুভ্র দিকে। ওদের শান্তশিষ্ট ছোট স্যার এত রেগে গেল কিভাবে? টেবিল থেকে গাড়ির চাবিটা নিয়ে হতবিহ্বল দৃষ্টিতে তাকিয়ে থাকা সৌরভকে পাশ কাটিয়ে হনহন করে বেরিয়ে গেল শুভ্র। বিস্মিত দৃষ্টিতে ছোট স্যারের যাওয়ার পানে চেয়ে রইল সৌরভ। অনিন্দিতার ক্লাস শেষ কিছুক্ষণ আগে। বান্ধবীদের সাথে আইসক্রিম খেতে খেতে গেট দিয়ে বের হচ্ছিল, এমন সময় চোখ পড়ল গেটের বিপরীতে খানিকটা সামনে দাঁড়িয়ে থাকা কালো গাড়ির সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ধূসর শার্ট পরা মানুষটি। সানগ্লাস চোখে তার দৃষ্টি এদিকেই কোথাও। অনিন্দিতাকে দেখতেই সে সানগ্লাস খুলে ফেলল। চোখে ইশারা করল কাছে আসার জন্য। পাশ ফিরে একবার প্রীতির দিকে তাকালো অনিন্দিতা। ও তখনও খেয়াল করেনি আপন মনে বকে যাচ্ছে নিজের প্রেমের গল্প। অনিন্দিতা ওকে মাঝপথে থামিয়ে দিল হঠাৎই। প্রীতি, বলছে কি? আমার না আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে। কাল তোর বাকি কথা শুনবো, কেমন? কথার মাঝে বাধা পেয়ে প্রীতি বিরক্ত চোখে তাকানো। আরে শোন না, অর্ধেক কাহিনী কালকে বললে মজা পাবি না। অনিন্দিতা ধূসর শার্ট পরা মানুষটার দিকে তাকালো। এই লোক এখানে এসেছে কেন? আশ্চর্য। তারপর প্রীতির দিকে ফিরে তাকিয়ে বলল, প্লিজ প্লিজ, আমি চাই। কালকে শুনবো, পাক্কা। প্রীতি চোখ ছোট করে তাকালো। এমন করছিস যেন তোর প্রেমিক তোকে নিতে এসে দাঁড়িয়ে আছে। অনিন্দিতা কেশে উঠল আচমকাই। প্রীতি যদি একবার দেখতে পায়, খবর আছে আজকে। কি রে, আইসক্রিম খেতে খেতে বাচ্চাদের মতো নাকে মুখে মাখিয়ে ফেলছিস কেন? আমি গেলাম, টাটা। অনিন্দিতা তড়িঘড়ি করে চলে গেল। অনিন্দিতা চলে যেতেই প্রীতিও চলে গেল নিজের গাড়ির দিকে। এই যে মশাই, আপনি এখানে কেন? এখানে কি কাজ আপনার? শুভ্র আশেপাশে তাকাতে তাকাতে বলল, ইরাকে দেখছি না যে, তো নিতে এলাম। অনিন্দিতা চোখ ছোট করে তাকিয়ে হাত ভাঁজ করে দাঁড়ালো। তাই না? তা আপনার বোন যে আজকে ইউনিভার্সিটিতেই আসেনি, সেটা না জেনেই নিতে চলে এসেছেন? বাহ। শুভ্র ফেসে গিয়ে মনে মনে নিজের মাথায় বাড়ি দিল। ইস, ইরাটা না এসে এইভাবে ফাঁসিয়ে দিল। তারপর গলা খাকড়ি দিয়ে প্যাসেঞ্জার সিটের দরজাটা খুলল। চলুন, একসাথে যাওয়া যাক। সকালবেলা গাড়িতে উঠতে রাজি হয়নি বলে ছুটির সময় চলে এসেছেন। আপনার কাজকর্ম নেই নাকি? অফিসের বস এমনি এমনি বেতন দেয়। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল অনিন্দিতা। জি হ্যাঁ, নিজের অফিস তো, তাই কাজ না করেই ইচ্ছেমতো বেতন নিয়ে নেই, বুঝলেন। গাড়িতে উঠুন। শুভ্র ঘুরে গিয়ে ড্রাইভিং সিটে বসল। গাড়িতে উঠতে যাবে এমন সময় অনিন্দিতার চোখ পড়ল হাতে থাকা আইসক্রিমটার দিকে। বেচারা আইসক্রিম অবহেলায় গলে গিয়ে টপাটপ মাটিতে পড়ছে। স্বাদের আইসক্রিমের এই দশা দেখে অনিন্দিতা আর্তনাদ করে উঠল। আমার আইসক্রিম। ভ্রুকুচকে জানালা দিয়ে তাকালো শুভ্র। হোয়াট হ্যাপেন? শুভ্র দিকে কটমট চোখে তাকালো মেয়েটা। চুপ করুন বজ্জাত লোক। আপনার সাথে কথা বলতে বলতে আমার আইসক্রিম গলে গেছে। আমার ফেভারিট ডিস্কুন। বলতে বলতে অনিন্দিতা মুখ ভার করে ফেলল। শুভ্র একবার অনিন্দিতা, আরেকবার মাটিতে গলে পড়া আইসক্রিমটার দিকে তাকিয়ে দরজাটা খুলে বের হলো গাড়ি থেকে। তারপর কিছু না বলেই সোজা হেঁটে গেল সামনের দিকে। অনিন্দিতা হতবাক হয়ে গেল। আরে এই, কোথায় যাচ্ছেন শুভ্র? বজ্জাত বলেছি দেখে রাগ করলেন নাকি? আরে শুভ্র। শুভ্র ততক্ষণে অদৃশ্য হয়ে গেছে ওর চোখের সামনে থেকে। অনিন্দিতা কিছুই বুঝতে পারল না। হঠাৎ করে কি বলল এই ছেলের? ডোর খুলে প্যাসেঞ্জার সিটে বসল ও। তারপর মিনিট দুয়েক পরেই চোখের সামনে দুটো ডিস্কুন দেখে চমকে উঠল। দুটো আইসক্রিম ধরে থাকা হাতের মালিকের দিকে ঘাড় ঘুরিয়ে তাকাতেই ঠোঁটের কোণে হাসি ফুটল মেয়েটার। আপনি আইসক্রিম আনতে গিয়েছিলেন? শুভ্র মাথা নাড়ল। আইসক্রিম দুটো নিতে নিতে অনিন্দিতা বলল, আমি ভেবেছি আপনি রাগ করে চলে গেছেন। শুভ্র অবাক হয়ে তাকালো। রাগ করব কেন? অনিন্দিতা মিনমিন করে বলল, আপনাকে আমি বজ্জাত বললাম যে। শুভ্র 1 সেকেন্ডের জন্য থমকে গিয়ে পরমুহূর্তেই হো হো করে হেসে ফেলল। হাসতে হাসতে ঘুরে এসে ড্রাইভিং সিটে বসল। অনিন্দিতা চোখ মুখ লাল করে একটা আইসক্রিম এগিয়ে দিল শুভ্র দিকে। গাড়ি স্টার্ট দিতে দিতে শুভ্র ওর দিকে তাকালো। এটা তোমার মেঘফুল। এখানে তো দুটো আছে, দুটো আমি একা খাবো কি করে? গলে যাবে তো। শুভ্র দুষ্টু হাসল। তাহলে খাইয়ে দাও। অনিন্দিতা চোখ বড়বড় করে তাকালো। খাইয়ে দাও মানে? আমি কিভাবে? থাক তাহলে, তুমি খাও।
শুভ্রকে বাচ্চাদের মতো মুখ ফুলাতে দেখে অনিন্দিতা হেসে ফেলল। তারপর দুটো আইসক্রিমই খুলে একটা নিজের মুখে দিল, আরেকটা শুভ্র মুখের কাছে বাড়িয়ে দিল। শুভ্র চোখে ইশারা করল, এটা না, ওটা খাবো। এটা তো আমার। বাচ্চাদের মতো করে বলে উঠল অনিন্দিতা। তোমারটাই খাবো। অনিন্দিতার গাল দুটো রক্তিম হয়ে উঠল সহসাই। এটা আমার, দেব না আমি। শুভ্র ঠোঁট উল্টে তাকালো, একটু দাও। অনিন্দিতার চোখ ছোট করে তাকালো, নিজেরটা খান। শুভ মুখ গোমরা করে অনিন্দিতার বাড়িয়ে ধরা আইসক্রিমে কামড় বসালো। তারপর খেতে খেতে ভ্রু কুঁচকে বলল, চিনি দেয়নি নাকি? একটুও মিষ্টি নেই। অনিন্দিতার কপালে ভাঁজ পড়ল, মিষ্টি নেই মানে? আমারটায় তো আছে। এটা খেয়ে দেখো। অনিন্দিতা ইতস্তত করে শুভ্র যে পাশে কামড় বসিয়েছে তার বিপরীত পাশ থেকে অল্প একটু মুখে নিল, কই ঠিকই তো আছে। শুভ্র এক হাতে স্টিয়ারিং সামলে অনিন্দিতার হাতটা টেনে ও যেখান থেকে মুখে নিয়েছে সেখানে আরেকটা কামড় দিল। এখন ঠিক আছে। একটু আগে তাহলে অমন লাগছিল কেন বলতো, মেঘফুল? অনিন্দিতা লজ্জা পেয়ে হাতটা ছাড়িয়ে নিল। আইসক্রিম খেতে খেতে চোখ রাখল জানালার বাহিরে। সাথে সাথে বিস্মিত দৃষ্টিতে আবার শুভ্র দিকে ফিরল। আমরা কোথায় যাচ্ছি, শুভ্র? ঘুরতে। মানে? অনিন্দিতা হা করে তাকালো। মানে আবার কি? ডেইটে যাচ্ছি আমরা। কি সব আজেবাজে বকছেন? বাসায় আম্মু চিন্তা করবে, শুভ্র। প্লিজ বাসায় চলুন। চলে এসেছি আমরা। বলতে বলতে শুভ্র গাড়ি থামালো একটা বিলাসবহুল রেস্তোরাঁর সামনে। নামো। শুভ্র, বাসায় নামতে বলেছি। অনিন্দিতা বাধ্য হয়ে নেমে দাঁড়ালো। শুভ্র গাড়ি পার্ক করে এসে অনিন্দিতাকে নিয়ে ভেতরে ঢুকলো। খুঁজে খুঁজে কোনার দিকের একটা ফাঁকা টেবিলে বসলো ওরা। ওয়েটার মেনু কার্ড দিয়ে গেছে। অনিন্দিতা সেটা খুলে দেখছে। শুভ্র চোখ দুটো তখন স্থির মেয়েটার ওপরে। মেয়েটা খেয়াল করছে না, কিন্তু শুভ্র দেখছে কেমন করে ওর চুলের কয়েকটা গোছা মুখে এসে পড়েছে, কেমন করে ও নিচু গলায় ওয়েটারকে থ্যাংক ইউ বলে হাসছে। এমন করে কি দেখছেন? কপালের চুলটা সরিয়ে অনিন্দিতা নিচু গলায় বলল, শুভ্র মেঘফুল। অনিন্দিতা লজ্জা পেয়ে চোখ নামালো। হাসল শুভ্র। তারপর হাসি থামিয়ে আচমকাই বলল, আপনার কি মনে হয় আমি তোমাকে চিট করেছি, নন্দিতা? অনিন্দিতা উত্তর দেবার আগেই শুভ্র আবার বলল, সাধারণ দৃষ্টিতে দেখলে যে কারোর এমনটাই মনে হবে। কিন্তু ভালো থাকতে চাওয়াটা কি অপরাধ? একটু ভালো থাকতে চেয়ে, একটু শান্তিতে থাকতে চেয়ে আমি কি অনেক বড় অপরাধ করে ফেলেছি, নন্দিতা? অনিন্দিতা হতবাক হয়ে তাকালো। ভালো থাকতে চাওয়াটা অপরাধ হবে কেন? শুভ আবারও বলল, তোমার একটা রেড ফ্ল্যাগ, নন্দিতা। ওর সঙ্গে আমার সম্পর্কটা একসময় ভীষণ সুন্দর ছিল। কিন্তু আস্তে আস্তে কেমন সবকিছু বদলে গেল। ওর মধ্যে একটা অদ্ভুত দখলদারি, সন্দেহ, নিজের মতো করে আমাকে বেঁধে রাখার প্রবণতা। আমি কিছুই বলতে পারতাম না, করতে পারতাম না। তবু ছেড়ে যায়নি, কারণ তখনও ভাবতাম ভালোবাসা মানেই সহ্য করা। কিন্তু আপনার সাথে দেখা হওয়ার পর থেকে জানি না কেন যেন উপলব্ধি করতে শুরু করলাম, একটা স্বাভাবিক সম্পর্ক কখনো এমন হয় না। অনিন্দিতা ধীরে ধীরে বলল, আপনার দোষ নেই, শুভ্র। আপনি তো ছেড়ে যেতে চাননি, চেয়েছিলেন সম্পর্কটা ঠিক রাখতে। শুভ্র হেসে উঠল নিঃশব্দে। প্রতিবার আমি নিজের শান্তি বিসর্জন দিয়ে হলেও সম্পর্কটা ঠিক রাখতে চেষ্টা করেছি, নন্দিতা। কিন্তু তমা কখনোই সন্তুষ্ট হয়নি। যতটুকু ভালোবাসা ছিল সেটাই যেন প্রতি মুহূর্তে মুহূর্তে প্রশ্নবিদ্ধ হতো প্রতিনিয়ত। ভালোবাসা যদি কেবল নিজেকে প্রমাণের যুদ্ধ হয়ে যায় তবে সেটার মানে কি থাকে? আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম, নন্দিতা। আপনি তোমাকে চিট করেননি, শুভ্র। আপনি নিজে শুধু ভালো থাকতে চেয়েছেন, শান্তিতে থাকতে চেয়েছেন। এর পূর্ণ অধিকার আছে আপনার। আমি কখনোই আপনাকে ভুল বুঝব না, শুভ্র। এই বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন আপনি। আপনি যে শান্তি, যে সুখটুকুর খোঁজে আমার কাছে এসেছেন আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব আপনাকে ভালো রাখার। শুভ্র মলিন মুখটায় এক টুকরো স্নিগ্ধ হাসি ফুটল। টেবিলের উপর রাখা অনিন্দিতার হাতটা টেনে নিয়ে হাতের উল্টো পিঠে পরম যত্নে ঠোঁট ছোঁয়ালো ও। অনিন্দিতা কেঁপে উঠল সেই ছোঁয়ায়। অদ্ভুত শিহরণ খেলে গেল দেহ মঞ্জুরে। অর্ডার করি? হু। শুভ্র হেসে মেয়েটার হাতটা ছেড়ে দিল, কি খাবে? আপনার ইচ্ছে। নো, কিউটি পাই। ইটস আওয়ার ফার্স্ট ডেট। অ্যান্ড দ্য চয়েস শুড অবভিয়াসলি বি ইয়োর্স। অনিন্দিতা মিষ্টি হেসে মেনু কার্ডটা উল্টেপাল্টে দেখল। তারপর শুভ্র দিকে তাকিয়ে বলল, ঝাল খেতে ইচ্ছে করছে। ওকে, ম্যাডাম। অ্যাজ ইউর উইশ। শুভ্র হাত উঁচিয়ে ওয়েটারকে ডাকল। অনিন্দিতা মেনু কার্ড থেকে চোখ না সরিয়েই বলল, চিকেন পাস্তা, একটু এক্সট্রা চিজ, প্লিজ। আর সঙ্গে গার্লিক ব্রেড। ওয়েটার নোট নিচ্ছে। শুভ্র পাশ থেকে যোগ করল, আর একটা আইসড লেমন টি, ম্যাডামের জন্য। অনিন্দিতা মাথা তুলে কপাল কুঁচকে তাকালো, আমি তো লেমন টি বলিনি। ইউ নিড ইট। শুভ্র হাসল,
আপনাকে ক্লান্ত দেখাচ্ছে, নন্দিতা। তারপর ওয়েটারের দিকে তাকিয়ে বলল, আমার জন্য সেই হার। ওকে। ওয়েটার হেসে মাথা নাড়ল। ওয়েটার চলে গেলে অনিন্দিতার শুভ্র দিকে একদৃষ্টে চেয়ে থেকে বলল, আপনি ভীষণ অন্যরকম, শুভ্র। বাইরে অন্ধকার হয়ে এসেছে, ধূসর মেঘে ছেয়ে গেছে আকাশ। রেস্তোরাঁর ভেতরটা ভাসছে নরম আলোয়। মৃদু শব্দে বাজছে চেনা একটা রবীন্দ্রসঙ্গীতের সুর। অনিন্দিতার চোখ চলে গেল কাচের ওপারে দৃশ্যমান ধূসর আকাশে। বাইরে তখন হালকা বৃষ্টি শুরু হয়েছে, কাচের গায়ে টুপটাপ শব্দ। অনিন্দিতা মেঘলা আকাশ থেকে চোখ ফিরিয়ে শুভ্র দিকে তাকালো। আপনাকে দেখতে ওই মেঘগুলোর মতো দেখাচ্ছে, শুভ্র। শুভ্র একবার আকাশের দিকে তাকিয়ে পরপর নিজের দিকে তাকাতেই হেসে ফেলল, আসলেই তো। শুভ্র নিজের শার্টের কলারটা টেনে গর্ব করে বলল, আকাশও দেখি আজকে আমার ড্রেস কোড ফলো করেছে। অনিন্দিতা হেসে ফেলল। শুভ্র বাচ্চাদের মতো প্রশ্ন করল, আপনার কাছে কাকে বেশি ভালো লাগছে নন্দিতা, আমাকে নাকি আকাশকে? অনিন্দিতা ঠোঁট কামড়ে হাসি চেপে রাখার চেষ্টা করল, দুজনকেও, তবে আকাশটা বেশি সুন্দর। শুভ্র ভ্রু তুলে তাকালো, অর্থাৎ আমি কম সুন্দর? অনিন্দিতা ঠোঁট টিপে হাসল, না না, আপনিও সুন্দর, তবে আকাশের নিরীহ চেহারাটা আজ আমাকে একটু বেশি টানছে বোধ হয়। ভালো করে তাকালে এই হ্যান্ডসাম ছেলেটাকে সামনে রেখে আকাশকে পছন্দ হতো না। অন্যদিকে তাকাতে তাকাতে বলল শুভ্র, নিজের প্রশংসা নিজেই করছেন। আপনার কাছ থেকে তো পাচ্ছি না, তাই নিজেই করতে হচ্ছে। ভেরি স্যাড। শুভ্র গম্ভীর মুখ করে বলতেই অনিন্দিতা আবার হেসে ফেলল। ওর হাসিটার দিকে শুভ্র চুপ করে তাকিয়ে রইল কিছুক্ষণ। নরম হলদেটে আলোটা অনিন্দিতার মুখে এসে পড়েছে, মেয়েটাকে কি স্নিগ্ধ দেখাচ্ছে তাতে। শুভ্রকে এভাবে একদৃষ্টে তাকিয়ে থাকতে দেখে অনিন্দিতা ভ্রু তুলে ইশারায় জিজ্ঞেস করল, কি? শুভ্র মাথা দুপাশে নেড়ে বোঝালো, কিছু না। ওয়েটার খাবার নিয়ে এলো তখনই। গরম গরম পাস্তার গন্ধে ভরে গেল চারপাশ। বাষ্প উঠছে ধীরে ধীরে, চিজ গলে গিয়ে পাস্তার উপর ছড়িয়ে আছে সাদা পর্তের মতো। গার্লিক ব্রেডের ঘ্রাণ যেন পুরো পরিবেশকটাই উৎস করে তুলল। ওয়েটার খাবার নামিয়ে রেখে চলে গেলে শুভ্র অনিন্দিতার খাবারটা সুন্দর করে ওর সামনে সাজিয়ে দিয়ে নিজেরটাও নিল। চামচে একটু তুলে মুখে দিতেই চোখ বন্ধ করে ফেলল অনিন্দিতা, মুম্মু। তারপর চোখ খুলে শুভ্র দিকে তাকিয়ে বলল, ইটস ট্রু ইয়াম্মি। আই লাইক ইট, রিয়েলি, লেটস ট্রাই। শুভ্র নিজেও চামচে পাস্তা নিয়ে মুখে নিল। ও গুড। আরে কি হলো নন্দিতা, আর ইউ ওকে? অনিন্দিতা দ্রুত গতিতে দুপাশে মাথা নাড়ল, ওফ, ঝাল, ভীষণ ঝাল। মেয়েটার চোখে পানি এসে গেছে, ঠোঁট লালচে হয়ে উঠেছে। হাত দিয়ে মুখে হাওয়া দিতে দিতে কাতর স্বরে বলল, পানি, পানি দিন না। শুভ্র আশেপাশে তাকালো, কিন্তু টেবিলে এক ফোঁটা পানি নেই। ওয়েটারও নেই আশেপাশে। আচমকাই শুভ্র চেয়ার টেনে অনিন্দিতাকে নিজের একেবারে কাছে নিয়ে এলো। ওর কপালের ওপর ছড়িয়ে থাকা চুলগুলো সরিয়ে দিল মৃদু স্পর্শে, আঙুলের ছোঁয়ায় অনিন্দিতার গাল কেঁপে উঠল। রিল্যাক্স, মেঘফুল। নিচু গলায় ফিসফিসিয়ে আসতে, খুব আস্তে শুভ্র ঝুঁকে এলো অনিন্দিতার কাছাকাছি। অনিন্দিতা চোখ বড় করে নিঃশ্বাস আটকে ফেলল তৎক্ষণাৎ, শুভ্র। শশস। মেয়েটার শুকনো ঠোঁটে তর্জনী ঠেকালো শুভ্র। কেঁপে উঠে থেমে গেল মেয়েটা। শুভ্র তর্জনী সরিয়ে ওর থুতনি ধরে ঠোঁটে ফু দিল ধীরে ধীরে। প্রতিবার ফু দেবার সাথে সাথে অনিন্দিতার চোখের পাতা ভারী হয়ে আসছে। শুভ্র ওর শুকনো অধরযুগলে বৃদ্ধাঙ্গুল ছোঁয়ালো একটা অতিসূক্ষ্ম ছোঁয়া, অথচ ছোঁয়াটা যেন ভেতর থেকে কাঁপিয়ে তুলল অনিন্দিতাকে। ওর নিঃশ্বাস ভারী হয়ে এলো মুহূর্তেই, চোখের পাতা কাঁপল, বুকের ভেতর ঝড়ের বেগে একের পর এক আছড়ে পড়ল শব্দহীন ঢেউ। এখন কেমন লাগছে? শুভ্র কণ্ঠটা কানের ঠিক পাশে, উষ্ণ নিঃশ্বাসে গলে যাচ্ছে শব্দগুলো। অনিন্দিতা উত্তর দিতে পারল না। গলা শুকিয়ে গেছে। শুধু মাথা নাড়ল আস্তে করে, কমেছে। শুকনো অধরযুগলে বৃদ্ধাঙ্গুল বোলাতে বোলাতে শুভ্রখোর লাগা দৃষ্টিতে চেয়ে রইল সেদিকে। ওর দৃষ্টি স্থির, যেন অনিন্দিতার মুখের প্রতিটা রেখা, প্রতিটা নিঃশ্বাসের কম্পন মুখস্থ করে নিচ্ছে নিঃশব্দে। বাইরে বৃষ্টির টুপটাপ শব্দ মিশে যাচ্ছে ওর ধীর নিঃশ্বাসের ছন্দে। অনিন্দিতা চোখ নামিয়ে ফেলেছে, কিন্তু স্পষ্ট অনুভব করছে, শুভ্র ঘোর লাগা দৃষ্টি নিবন্ধ ঠিক ওর ওপরেই। শুভ্র, মৃদুস্বরে কাপা কাপা গলায় ডাকল ও। হু। শুভ্র কণ্ঠটা কেমন অদ্ভুত শোনালো, যেন কোনো নেশার মধ্যে ডুবে আছে ও। খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। শুভ্র বৃদ্ধাঙ্গুল ওর ঠোঁটের কিনারায় এসে থেমে গেল। হুঁশ ফিরে পেয়ে ধীরে ধীরে আঙুল সরিয়ে নিয়ে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল বেচারা। শুভ্র সরে যেতেই অস্বস্তিতে গাঁট হয়ে অনিন্দিতা মাথা নুয়ে ফেলল। চোখের সামনে ছড়িয়ে পড়া চুলগুলো ঠেলে দিল কানের পেছনে। ওর গাল দুটো রক্তিম, নিঃশ্বাস কাঁপছে এখনো। অপ্রস্তুত শুভ্র গলা খাকড়ি দিয়ে অন্য প্রান্ত থেকে অনিন্দিতার প্লেটটা উঠিয়ে ওর সামনে রাখল। অনিন্দিতা চামচটা হাতে নিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করছে।
সেদিকে তাকে শুভ্র একটু ঝুঁকে নিচু গলায় ডাকল, মেঘফুল। অনিন্দিতা চোখ তুলে তাকাতেই ধরা পড়ল শুভ্র গভীর স্নিগ্ধ দৃষ্টি। তবে এই মুহূর্তে সেখানে মিশে আছে এক ফোঁটা অস্বস্তি, এক চিলতে অপরাধবোধ। ও আস্তে করে বলল, তাড়াতাড়ি শেষ করুন মেঘফুল, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। অনিন্দিতা হালকা করে মাথা নাড়ল। বৃষ্টির ছোট ছোট ফোঁটা জমেছে কাচের ওপর, হলদেটে আলো পড়ে সেগুলো ঝিকমিক করছে ক্ষুদ্র রত্নের মতো। শুভ্র চুপচাপ তাকিয়ে আছে অনিন্দিতার লাজুক মুখখানার দিকে। মেয়েটা সেদিকে না তাকিয়েও বুঝতে পারছে সেই দৃষ্টি, বুঝতে পেরেই যেন আরো সিটিয়ে যাচ্ছে লজ্জায়। বাতাসে বিদ্যমান অস্বস্তিকর নীরবতা আর ওদের জনের মধ্যে ছড়িয়ে আছে অনুচ্চারিত কিছু নতুন অনুভূতি। শুভ্র চোখ জুড়ে থাকা নিঃশব্দ যত্ন আর অনিন্দিতার গালো জুড়ে ছড়িয়ে পড়া অনাবিল রক্তিম উষ্ণতা। টু বি কন্টিনিউড।